নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে প্রত্যেক মাসে যে দ্বাদশ রাশি আছে, যে সকল রেসপেক্টিভ জাতক জাতিকার ক্ষেত্রে তাদের লগ্ন, তাদের একটা মাসভিত্তিক টেন্টেটিভ আলোচনা প্রত্যেক মাসেই গত প্রায় 8-9 মাস ধরে করছি। তো সেটিরই আজকে প্রথম পার্ট আলোচনা করব। আমি শুরু থেকেই প্রথম 2-3 মাস চারটে করে বলতাম, কিন্তু তারপরে সেটাকে কম্প্রেসড করে বহু মানুষের রিকোয়েস্টেই করেছি, সেটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আলোচনায় মেষ থেকে কন্যা পর্যন্ত যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে তার সম্পর্কে পরবর্তী মাস কিরম যাবে তার একটা টেন্টেটিভ আলোচনা, এবং সেকেন্ড তার যে এপিসোডটা আছে সেটাতে তুলা থেকে মীন পর্যন্ত যে দ্বাদশ যে 6টি রাশি আছে, যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন তাদের কীরকম ফল যাবে তার উপর একটা টেন্টেটিভ আলোচনা করছি। তার প্রথম ভাগটা আজকে আলোচনা করব। আলোচনা শুরুর প্রাককালে আমি প্ল্যানেট পজিশন এবং গোচর সম্পর্কে একটু বলিনি। এটা আমি জুন 2022 সম্পর্কে বলছি। আজকে যখন ভিডিও রেকর্ড করছি তখন 12 তারিখ রাত্রিবেলা। তো 1 জুন যখন রাত্রি 12:01 হবে সেই সময় প্ল্যানেটের যে ডিগ্রিগুলো আছে এবং তারা কোথায় থাকবে, এবং 30 জুন 11:49 প্ল্যানেট কোথায় থাকবে এবং তাদের মধ্যে ডিফারেন্স বা কি পরিস্থিতি বদলাবে চরিত্রগত, তার উপর একটা ছোট ভার্সন বলে নিচ্ছি। 1 জুন চন্দ্র মিথুন রাশিতে 15 মিনিট থেকে গতি শুরু করবে এবং সারা মাস সে 29 দিনে পুরো একবার পরিক্রমণ করে 30 জুন রাত্রি 11:59 সে গিয়ে কর্কট রাশিতে 3 ডিগ্রিতে অবস্থান করবে। চন্দ্রের পুরো গোচর। রবি বৃষ রাশির অবস্থান করবে 16 ডিগ্রিতে এবং 30 জুন সে মিথুন রাশিতে 15 ডিগ্রিতে অবস্থান করবে। বুধ বকরি অবস্থাতে 1 জুন রাত্রিবেলা, মানে অ্যাকচুয়ালি রাত 12:01 বুধ যখন অবস্থান করবে বকরি অবস্থায় 2 ডিগ্রি 9 মিনিটে থাকবে এবং বৃষ রাশিতে থাকবে, মকর রাশির নবাংশে অবস্থান করবে এবং 30 তারিখে গিয়ে সেই বুধ প্রায় 25 ডিগ্রিতে অবস্থান করবে এবং সেটাও বৃষ রাশিতে। 3 তারিখ বুধ বৃষ ত্যাগ করে 3রা জুলাই বৃষ ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। শুক্র অবস্থান করবে 9 ডিগ্রি 12 মিনিটে মেষ রাশিতে। শুক্র আগামী 23 তারিখে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। তো মাসের শুরুর দিনে সে থাকবে 9 ডিগ্রি 32 মিনিটে এবং মাসের একদম শেষে গিয়ে সে বৃষ রাশিতে অবস্থান করবে 15 ডিগ্রিতে। মঙ্গল অবস্থান করবে 11 ডিগ্রিতে অবস্থান করবে মঙ্গল আমাদের মীন রাশিতে, এবং মঙ্গল তার পরের মাসে গিয়ে অবস্থান করবে 13 ডিগ্রিতে। আমাদের ক্ষমা করবেন, মঙ্গল মেষ রাশিতে 3 ডিগ্রিতে অবস্থান করবে। বৃহস্পতি 9 ডিগ্রি 34 মিনিটে মীন রাশি থেকে অবস্থান করবে এবং মীন রাশিতে 13 ডিগ্রিতে গিয়ে 30 জুন পৌঁছাবে। শনি অবস্থান করবে মার্গী অবস্থাতে 1 ডিগ্রি 4 মিনিটে, তার 5 দিন পরই বকরি হবে এবং বকরি হয়ে জুন মাসের 30 তারিখে সে থাকবে 33 মিনিটে, অর্থাৎ নিচের দিকে নামতে থাকবে এবং 12 তারিখ আলটিমেটলি সে আবার মকর রাশিতে প্রবেশ করবে। তো এই হচ্ছে সার্বিক প্ল্যানেটারি সিচুয়েশন। এর ওপর দাঁড়িয়ে আমাদের টোটাল আলোচনাটা হবে। আমি রুম শিফটিংয়ের শুধু মঙ্গলই আছে। মঙ্গল 27 জুন মাসে সে মীন রাশি ত্যাগ করে নিজের মূল ত্রিকোণে প্রবেশ করবে মেষ রাশিতে, এবং আরেকটি আছে হচ্ছে শুক্র, সে 18 তারিখ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে যাবে এবং রবি মাসের 15 তারিখে বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে যাবে। এই 3টেই মুভমেন্ট আছে, মানে যাকে বলা যায় ট্রানজিশন আছে, এর বাইরে আর ট্রানজিশন নেই। আমি মেষ রাশি থেকে বলা শুরু করছি যাদের।
মেষ রাশি যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে তাদের জন্য, তারা দয়া করে শুনবেন এই পার্টটুকুতে। এই পার্টটুকুতে আপনাদের লগ্নপতি অর্থাৎ এন্টায়ার জুন মাসে আপনাদের লগ্নপতি দ্বাদশে অবস্থান করবে। লগ্নপতি এবং 8th হাউসের লর্ড 9th হাউস এবং 12th হাউসের লর্ডের সাথে একত্রে অবস্থান করবে। শুক্র অবস্থান করবে কিছুটা পোর্শন লগ্নে, কিছুটা পোর্শন অবস্থান করবে সে দ্বিতীয়। রবি অবস্থান করবে দ্বিতীয় এবং তৃতীয়। বুধ অবস্থান করবে দ্বিতীয়। রাহু এবং কেতু যথাক্রমে লগ্ন এবং সপ্তমে অবস্থান করবে। শনি অবস্থান করবে পুরোটাই 11th হাউসে, কিন্তু বকরি হয়ে যাবে 5 তারিখ ভোরবেলা। তো এই সময়ে আপনাদের যেটা থেকে প্রথম সিদ্ধান্ত নেব বলার দরকার, সেটা হচ্ছে নিজে যদি ব্যবসা করেন, প্রথম ব্যবসায়ীদের ক্ষেত্রে বলছি, নিজে কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই বেটার। বিশেষ করে যদি প্রপারাইটারশিপ হয় তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু যদি পার্টনারশিপে ব্যবসা করেন তাহলে পার্টনারকে এই সময় চেষ্টা করবেন তার সাথে সাধুর্য রেখে পুরো বিষয়টি নিরাময় করা, অথবা স্ত্রীর সাথে বা স্বামীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া, বা যাকে আপনি পার্টনার সুলভ মনে করছেন, যিনি হয়তো অফিসিয়াল পার্টনার নয় কিন্তু আপনার হিতাকাঙ্ক্ষী, এরকম কোনো ব্যক্তির বুদ্ধিতে আপনি চলবেন। বিশেষ করে যদি বড় কোনো অর্থের বা কোনো বস্তুর লেনদেন হয় তাহলে কিন্তু অবশ্যই কোনো হিতাকাঙ্ক্ষী মানুষের পরামর্শ নিয়ে চলবে, না হলে কিন্তু আপনার এই সময় টাকা পয়সার একটা বড় অপচয় হতে পারে। একটু সাবধানে থাকবেন এই সময়টা, অর্থাৎ আপনি কোনোভাবে মকড হতে পারেন আর কি, একটু বোকা হওয়ার সম্ভাবনা আছে। এবং এটা 26শে জুন পর্যন্ত থাকবে, তারপরে অ্যাসেন্ডেন্টেই আপনার মঙ্গল এসে যাবে এবং ওটাই আপনার মূল ত্রিকোণ, সুতরাং আপনাকে আলাদা রকম একটা ফোর্স সে প্রদান করে দেবে। সব থেকে বড় কথা, বৃহস্পতি যেহেতু দ্বাদশে আছে, ডোনেশন করবার চেষ্টা করবেন যতটা সম্ভব, পিত বস্ত্র ডোনেশন করবার চেষ্টা করবেন, ডাল জাতীয় মানে খাদ্যদ্রব্য ডোনেট করার চেষ্টা করবেন, তারপরে আখের গুড় ডোনেট করবার চেষ্টা করতে পারেন, বা ধরুন মিছরি ডোনেট করবার চেষ্টা করতে পারেন, আপনার ক্ষেত্রে বেটার ফল দেবে। এবং সব থেকে বড় কথা, যেখানে পিঁপড়ে আসে এরকম কোনো স্থানে যদি কোনো মিষ্টি দ্রব্য রেখে দিতে পারেন, সেটি আপনার শুক্রের যে রাহুর সাথে একসাথে অবস্থানগতকালে শুক্রের মধ্যে যে ম্যাল এফেক্ট তৈরি হবে, যেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব, তো সেই প্রভাবটাও কিন্তু কমাতে সহায়তা করবে। বিশেষত সকালবেলা মোটামুটি 12টার মধ্যে কাজে বেরোনোর আগে এই কাজটি করবেন। বিশেষত যদি ভ্রমণ করতে যান তাহলে কিন্তু অবশ্যই করবেন, কারণ শুক্র ভেহিকেলকে ডিনোট করে। ভেহিকেল কিন্তু একটু আনএক্সপেক্টেডলি ম্যালফাংশন হতে পারে। যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত, আগেই বলেছি, বা বিনোদনমূলক কোনো ক্রীড়ার সাথে যুক্ত, তারাও কিন্তু এই সময় কোনো কারণে গেট অ্যাফেক্টেড। সেটা যদি খারাপ মানে কম্বিনেশন থাকে তাহলে সেটার কিন্তু অনেকটা পর্যন্ত এফেক্ট হতে পারে। এই সময় একটু শর্টেজ অফ মানি থাকবে, তা সত্ত্বেও কিন্তু আপনি ডোনেশন করবেন আপনার ক্ষমতা অনুসারে। ডিস্যাটিসফ্যাকশন থাকবে স্বামী স্ত্রী, এবং বিশেষ করে আপনি যেই হন, জাতক হন বা জাতিকা হন, বিবাহিত যদি হন, তাদের রেসপেক্টিভ শ্বশুর বাড়ির সাথে সম্পর্কটা কর্ডিয়াল রাখার চেষ্টা করবেন। আমি বারবার বলেছি, কর্ডিয়াল রাখার একমাত্র উপায় হচ্ছে কথা কম বলা, তাহলেই কর্ডিয়াল থাকতে পারবেন। আমি একটু আপনাদের তারিখ ভিত্তিক সময় বলে দিই, সেটা হচ্ছে এই মাসের 31 তারিখ থেকে মে মাসের 3 তারিখ প্রায় রাত পর্যন্ত এই সময় আপনার হাজবেন্ড বা ওয়াইফ যিনি স্পাউস আছেন তার সাথে সম্পর্ক খুব বেটার যাবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা এই সময় পার্টনারের উপর সম্পূর্ণ রিলাই করে তাদের সাথে কোনো আলাপ আলোচনা করে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন, যেটা লং টার্মে আপনার ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে এবং আপনার পপুলারিটিও কিছুটা কি বাড়বে। কিন্তু 3 তারিখ রাতের পর থেকে 8 তারিখ প্রায় রাত পর্যন্ত এই সময়টা কিন্তু শরীর খারাপের সময়, টেনশনের সময়, অতিরিক্ত স্ট্রেসের সময়, গন্ডগোলের সময়, ডিস্যাটিসফ্যাকশনের সময়, এবং সর্বোপরি আপনার এক্সপেন্ডিচারও কিন্তু একটু রেইজ করতে পারে। এই সময়টা স্লাইট একটু অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আছে। যারা রাস্তাঘাটে
খুব অ্যাবসেন্ট মাইন্ডেড ভাবে চলাফেরা করেন, তারা কিন্তু একটু মাইনিউটলি চলাফেরা করবেন, নাহলে সমস্যা হবে। 8 তারিখ একদম রাত থেকে 12 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার কোনো কারণে স্পিরিচুয়াল ট্রাভেলিং হতে পারে, কোনো ভালো গুরুর খোঁজ পেতে পারেন, সেখান থেকে কিছু আপনি বেটার উপদেশ পেতে পারেন আপনার পরবর্তী মার্গদর্শনের ক্ষেত্রে। আপনি এ সময় কোনো স্পিরিচুয়াল বুকস বা হোলি বুকস এ সময় আপনি পঠন পাঠন করতে পারেন বা কারোর থেকে উপদেশ শুনতে পারেন। পিতার দিক থেকে আপনার বেনিফিশিয়াল কিছু, মানে সেটা মেটেরিয়াল হোক বা স্পিরিচুয়াল হোক, আপনার কিছু গেইন হবে, তবে পিতার স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান রাখবেন। 13 তারিখ থেকে প্রায় 17 তারিখ বিকেলবেলা পর্যন্ত এই সময় জবের জায়গায় অ্যাপ্রিসিয়েশন আসবে, নিজের কাজ, নিজের আপনার যে সিনিয়র অথরিটি আছে তার থেকে অ্যাপ্রিসিয়েশন পাবেন, বা যদি ব্যবসা করেন সেখানেও কিন্তু কাজের ক্ষেত্রে একটু বেটার মোটিভেটেড হবেন এবং উৎসাহ বাড়বে যে কাজই করছেন না কেন। বা যারা একদম জবলেস আছেন তারা এই সময় চেষ্টা করতে পারেন, ছোটোখাটো কোনো কাজের যোগ আসবে। খুব বড় যোগ কিন্তু ইমিডিয়েট আপনার ছকে যদি স্যাটার্ন খুব বলবান অবস্থায় না থাকে, তাহলে কিন্তু এই সময় যোগ নেই। খুব সামান্য স্তরের কাজ বা ব্যবসা আপনি শুরু করতে পারেন। 17 তারিখ সন্ধেবেলার পর থেকে 21 তারিখ পর্যন্ত এই সময় আপনার লং টার্মে যদি কোনো ফাইন্যান্সিয়াল কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো রকম শেয়ার হোক, ডিবেঞ্চার হোক, কোনো রকম এসআইপি হোক, এগুলো যদি করতে চান, এটা হচ্ছে বেস্ট টাইম। এই সময় আপনি আপনার খুব নিয়ার বাই ফ্যামিলি, কিথান কিনস এবং ফ্রেন্ডসদের সাথে কিন্তু খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। বাট ডিস্যাটিসফ্যাকশনটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, যেটা আমি বলে দিয়েছি আপনাকে, সেটা প্রায় 17ই অগস্ট পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করবে। ডিস্যাটিসফ্যাকশন থেকে বেরোতে পারবেন না, তবুও এটা বন্ধের ভালো সময়। আর 22 তারিখ থেকে 21 তারিখ আর কি রাতের থেকে 26 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার প্রচুর এক্সপেন্ডিচার হতে পারে কোনো কারণে, বিশেষ করে কোনো কারণে মানে ভুল জিনিস বা বস্তু পছন্দ করে তার জন্য প্রচুর অর্থদণ্ড হতে পারে, মেডিকেলের কারণে অর্থদণ্ড হতে পারে। শরীর নিয়ে খুব সাবধান থাকবেন, অতিরিক্ত প্রেশার নেবেন না, ইনডিসিশনে ভুগবেন না। যদি ডিসিশন নিতে না পারেন, খুব ইম্পর্টেন্ট না হলে পেন্ডিং রাখবেন এই সময়টা, 26 তারিখের পরে সিদ্ধান্ত নেবেন, সেটা অনেকটা বেটার হবে। 26 তারিখ বিকেলবেলার পর থেকে 31 তারিখ পর্যন্ত এটা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়, আত্মোপলব্ধি করবার সময়, নিজেকে রিভিশন করবার সময়। যে ভুলগুলো হলো কিছু কিছু ক্ষেত্রে, সেই ভুলগুলোর মধ্যে থেকে কি আপনি উপলব্ধি করলেন, তার একটা খুব ভালো সময় আপনি পাবেন। এটা নিজের সাথে কাটানো। অ্যাকচুয়ালি এই পুরো টাইমটা, জুন মাসটা, মেষ লগ্নের ক্ষেত্রে বলছি, আপনাকে কিন্তু কম বেশি একটা লোনলিনেস অবশ্যই দেবে, একাকিত্ব দেবে, এবং একা থাকতে আপনি পছন্দও করবেন আবার অপছন্দও করবেন, কারণ মঙ্গলের মধ্যে সবসময় ডুয়ালিটি কাজ করে। আমরা সবসময় ভাবি না যে বুধের মধ্যেই শুধু ডুয়ালিটি কাজ করে, তা নয়। মঙ্গল একাধারে দুরকম চিন্তা করে, সে স্থির থাকতে পারে না। তো যখন সে একা থাকে তখন মনে হবে আর কেউ থাকলে বেটার হবে, কিন্তু যেহেতু ডিস্যাটিসফ্যাক্টরি পোর্শনে রয়েছে, সেহেতু আবার অনেক লোক এসে গেলেও মনে হবে কতক্ষণে তারা চলে যাবেন এবং আমি একটু শান্তিতে থাকতে পারি, এত কথা ভালো লাগবে না, এরকম ধরনের একটা ডুয়ালিটি পোর্শন কাজ করবে। এটা 1 নম্বর। নাম্বার 2 বলছি, শরীরের ক্ষেত্রে যাদের বয়স মোটামুটি 30 ঊর্ধ্ব, তারা কিন্তু অর্থোপেডিক জায়গায় নজর দেবেন। একটানা এক জায়গায় বসে কাজ করবেন না, কিছুক্ষণ কাজ করার পরে একটু হাঁটাচলা করে, ওয়াক করে আবার কাজ করবেন, সেটা আপনার ক্ষেত্রে বেটার হবে। এবং খাবার ঠিক সময় খাবেন, কোনোভাবে যাতে ইনডাইজেশন না হয়। রাত জাগবেন না, লগ্নে রাহু আছে, রাত জাগানোর চেষ্টা করবে, রাত জাগবেন না, তাহলে মুশকিল হবে, পরবর্তীকালে অসম্ভব পেটে ট্রাবল করবে, মিডল থেকে লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত অংশে কিন্তু সমস্যার সৃষ্টি করবে, গ্যাস অম্বলের প্রবলেম তৈরি করবে এবং অসম্ভব রকম মাথা গরম করে দেবে, ইগো ফর্মেশন করবে। শুক্র একসাথে পাস করবে, শুক্র আপনার ক্ষেত্রে মার্কে, সে রাহুযুক্ত হয়ে লগ্ন দিয়ে পাস করবে। মাথা গরম করে কোনোভাবে ব্লাড প্রেশার, সুগার এগুলোর ফ্লাকচুয়েশন করাবেন না, পালসের ফ্লাকচুয়েশন করাবেন না। যাদের হার্টে কোনো ট্রাবল আছে তারা কিন্তু এই সময় কদাপি উত্তেজিত হবেন না। যাদের মধ্যে উত্তেজনা প্রশমনের মতন কোনো ওয়েপন জানা নেই, তারা চেষ্টা করবেন এ সময় ধ্যান বা যোগ এগুলো করা, যাতে যতটা সম্ভব নিজেকে শান্ত রাখা যায় এবং সুস্থ মতন সময়টিকে কাটিয়ে দেওয়া যায়। মোটমাট উত্তেজিত হবেন না, তাহলে কিন্তু নেগেটিভ ফল দেবে। ভেহিকেলে চড়বেন সাবধানে এবং যতটা সম্ভব যে ডোনেশনের কথা বলেছি সেটা কিন্তু চেষ্টা করবেন করার।
বৃষ লগ্নের ক্ষেত্রে জুন মাস মোটামুটি টেন্টেটিভ কীরকম যাবে তার উপরে আলোচনা করতে চলেছি। দেখুন, বৃষ লগ্নের মোটামুটি 18 তারিখ পর্যন্ত জুন মাসের লগ্নপতি দ্বাদশে থাকবে রাহু যুক্ত অবস্থায়। তার ফলে আপনাকেও কিন্তু চরম একাকিত্ব দেবে, নিজের মধ্যে স্পিরিট একটু লো হয়ে যাবে। শনি একাদশে থেকে পূর্ণ ফল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু শনি মাত্র 1 ডিগ্রি যাবে। তার ফলে পূর্ণ ফল দেওয়ার জন্য যে বলবত্তার দরকার হয় সেটা স্যাটার্ন পুরোপুরি পেলেও সে যেহেতু আবার রিভার্ট ব্যাক করবে পরের ঘরের জন্য, মানে আগের ঘরের জন্য মকরের দিকে, তার ফলে সেক্ষেত্রে একটুখানি ঘাটতি হয়ে যাবে এনার্জির। একমাত্র জুপিটার 11th হাউসে থাকবে এবং মঙ্গলও সেখানে অবস্থান করবে অলমোস্ট 26 তারিখ ভোর রাত, মানে 27 তারিখ পর্যন্ত। এই একটা জায়গায় পজিটিভ আছে। এবং বুধ যেহেতু আপনার লগ্নে বকরি অবস্থায় থাকবে, তারপরে এক্সর্শন হবে, তারপরে সারা মাস ধরে অল্প অল্প করে গতি নেবে, তার ফলে আপনার মধ্যে একটা অদ্ভুত ধরনের, বলতে পারেন যে যত ডেজ আর প্রোগ্রেসিং, মোটামুটি 2/3 অফ দ্য মান্থের পর থেকে কিন্তু আস্তে আস্তে ব্লসমটা হবে এই অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি। যদিও বিরাট কিছু এক্সপেকটেশন এই বছরে বরাবর বলেছি যে করবেন না, কারণ এই বছরের উইন্ডোগুলো বার করাটা খুব মুশকিল হয়। তো সেটা নিয়ে আমি লাস্টে একটা কথা বলবো, বিশেষত যারা রাহু কেতু বা শুক্রের দশায় আছেন অলমোস্ট অল ওভার দ্য ইয়ার। আমি লাস্টের দিকে একটু আলোচনাটা শুনবেন, যদি আপনার রাশি লগ্ন এটি না হয় তাহলেও কিন্তু শুনবেন। আমি একটু কতগুলো ডেট আপনাদের একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে 12ই জুলাই পর্যন্ত মোটামুটি শুক্র বৃষ রাশিতে অবস্থান করবে। তো এই সময় হেতু আপনাকে 18 তারিখের পর, মানে 19-20 তারিখের পর থেকে আপনাকে কিন্তু একটু বেটার এফেক্ট দেওয়া শুরু করবে। মোটামুটি 3 তারিখ পর্যন্ত এই মাসের, জুন মাসের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত আপনার কিন্তু ছোট যারা ভাই বোন আছে, স্পেশালি যারা ছোট, তাদের সাথে কিন্তু রিলেশনশিপ ডেভেলপমেন্ট হবে। আপনার যারা নেইবার আছে, প্রতিবেশী, তাদের সাথে রিলেশনশিপ ডেভেলপ করতে পারবেন। এই সময়টা কর্ডিয়াল রাখবেন নিজেকে যতটা সম্ভব, কারণ লগ্নপতি দ্বাদশে রাহু যুক্ত হয়ে আছে। শুক্র রাহু যখন একসাথে যুক্ত হয় তখন রিপুদোষ অনেক বেশি বাড়িয়ে দেয়, বিশেষত মঙ্গলের মতন ঘরে, শুক্রের মতন ঘরে রিপুদোষ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। তো সব রকম রিপুকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন, যাতে সেটা একটা মাত্রার বাইরে গিয়ে কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। 3 তারিখ রাতের থেকে 6 তারিখ পর্যন্ত এই সময় আপনি নিজের গৃহে, অর্থাৎ যেটা আপনার বাসস্থান, সেখানে আপনি অনেকটা পিসফুলি একাই থাকবেন। একাকিত্বই এই মাসটার আপনার প্রথম 3টে অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রে একাকিত্বকে ইন্ডিকেট করছে, সেটা মিথুনের ক্ষেত্রেও বলবো। তো এক্ষেত্রে আপনার এই 3টে দিন, 3-3.5 দিন একটু একা থাকবেন এবং একাটাকে উপভোগ করবেন, একা থাকাটাকে। এই সময় গুরু নাম বা ইষ্ট নাম যা জপ করেন সে সময় করতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে বেটার হবে। তবে শুক্রের ক্ষেত্রে একটা সমস্যা হয়, শুক্র তো ভোগ করা স্বামী, তো সবসময় ভোগের কারক হচ্ছে শুক্র। তো ভোগের কারক যার মধ্যে থাকে তার মধ্যে খুব সহজেই আমি দেখেছি যে একটা নির্দিষ্ট বয়সের আগে, খুব যদি প্রারব্ধ কর্ম না থাকে, সে কিন্তু একটা বয়সের আগে স্পিরিচুয়াল টার্ন তার মধ্যে হয় না। তবে চেষ্টা করবেন এই বছরটা যতটা সম্ভব নিজেদের রেস্ট্রেইন রাখা, কারণ জুন মাস বলছি, জুলাই মাস থেকেই যখন প্রেডিকশান করব তখন প্রেডিকশানের মধ্যে বেশ কিছু ঋণাত্মক জিনিস শুনতেই পারবেন। এমনি আমার খুব খ্যাতি আছে যে আমি ঋণাত্মক কথাই বেশি বলি, ধনাত্মক কথা একেবারেই বলি না। তো সেই ঋণাত্মক পরিমাণটা আরও বেড়ে যাবে আর কি। তো যারা শুনতে পছন্দ করেন না তাদের আগে থেকেই বলছি, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত শুনবেন না, বিশেষত জানুয়ারি পর্যন্ত সামনের বছর খুব ঋণাত্মক কথাবার্তা বলবো। আচ্ছা, 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, মোটামুটি 9 তারিখ 8:30 পর্যন্ত রাত্রিবেলা, এই সময়টা আপনার যে সন্তান আছে তাদের প্রতি নজর দেবেন। যারা বিভিন্ন প্রেম প্রণয়ের সাথে সম্পর্কে যুক্ত, শুক্রের লোকেদের রিলেশনশিপ থাকবেই। শুক্রের অ্যাসেন্ডেন্ট যার আছে বা শুক্রের এফেক্ট যুক্ত যার ছক আছে, আমি তো অ্যাসেন্ডেন্ট দেখে ছক দেখি না, আপনাদের জন্য বলতে হয়। শুক্রের প্রভাবযুক্ত লোকেদের সবসময় তাদের অপোজিট পার্টনারের প্রয়োজন হয় জীবনে একটা নির্দিষ্ট বয়সের পরে,
এবং তারা সেটিকে উপভোগ করেন, সেই সম্পর্কটিকে, বোথ মেল অ্যান্ড ফিমেল তারা। ফলে তারা অপেক্ষা করেন না যে কেউ জিনিসটা করে দেবে, এ ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট খুব। তো 7 থেকে 9 তারিখ সেই বিলাভড ওয়ান মানুষের সাথে আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন। এবং আপনার যদি হায়ার এডুকেশনের কোনো যোগ থাকে, বিদেশে গিয়ে পড়াশোনার কোনো ইচ্ছে থাকে, এই সময়টা আপনি কোনো কানেকশান পেয়ে যাবেন। সব থেকে বড় কথা, বিবাহের যোগও এই সময়টা আছে। অ্যাকচুয়ালি বিবাহের যোগ চলছে, কিন্তু দ্বাদশে রাহু থাকা হেতু বিবাহ করার সময় জটক বিচার অবশ্যই করিয়ে নেবেন। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কম্পিউটারে হরোস্কোপ করেন যারা, বিভিন্ন আমাকে বহু মানুষ প্রশ্ন করেন এরকম, কম্পিউটারের হরোস্কোপ এই 36 পয়েন্ট মেলাতে হয় অমুক তমুক। আমি অনেকবার বলেছি যে আমাদের অজ্ঞতা এত মারাত্মকভাবে গ্রাস করে নিয়েছে, সেটা আমাদের দোষ নয়, আমাদের শাস্ত্র না পড়ার দোষ। এবং দোষটা আমাদের কারোর ইন্ডিভিজুয়াল নয়, সিস্টেমটা এভাবে তৈরি হয়ে গেছে, আমরাও সেই স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। বিবাহ করার জন্য কোনো যদি মানে বিদগ্ধ পণ্ডিতের কাছে যান, সে সময় নেবে বেশ খানিকক্ষণ, জাতক জাতিকাকে সামনে থেকে দেখবে, পিতামাতাকে দেখবেন, দেখে সিদ্ধান্ত নেবেন। তো সেক্ষেত্রে দেখার মধ্যে 18টা পয়েন্ট এমন আছে যেগুলো আপনার দৈহিক, আপনার পাম থেকে শুরু করে চোখ থেকে আপনার ফোরহেড, চুলের গোজ, কানের লতি, পায়ের পাতা, অনেক কিছু জায়গা আছে যেগুলো আপনাকে দেখে তার একটা ফোরকাস্ট সে করবেন। এবং বাকি 18টা হচ্ছে তার প্ল্যানেটারি সিচুয়েশন। এখন কম্পিউটারে তো একটা প্রোগ্রামিং করা আছে, সে প্রোগ্রামিংয়ের ওপর ফল দেয় সে। তো সে যখন ধরুন আপনাকে লিখছে যে 36 পয়েন্টের মধ্যে আপনার 30 পয়েন্ট মিলে গেল, তো 18টা না হয় মিলতে পারে, আপনার ছক একেবারে রাজজটক ছক হলো, রেপ্লিকা হরোস্কোপ হলো, আমি ধরে নিলাম তর্কের খাতিরে। কিন্তু বাকি যে 12টা পয়েন্টও পেলো কোথা থেকে, ও তো আপনাকে দেখতে পাচ্ছে না। আপনি নিজের নাম ABCD যা খুশি লিখুন না কেন, ও তো প্রোগ্রামিংয়ের বেসিসেই কাজ করবে। এরকম যদি কোনো প্রোগ্রামিং বানানো থাকে যে সে কোনোভাবে রিড করতে পারে আমাদের একটা পুরো স্ক্যান করে নিল বডি এবং সেই মতন, তাহলে সেটা আলাদা ব্যাপার। এরকম যদি কোনো যন্ত্র কারোর কাছে থেকে থাকে, আমার কাছে তো নেই। সুতরাং এরকম বহু মানুষ প্রশ্ন করে, তাদের উদ্দেশ্যে বললাম যে দয়া করে একটু চোখটা খুলুন, বোকা হবেন না, মানে বোকা হওয়ার জায়গাটা করবেন না। নিজেই যদি গিয়ে সেখানে হন, তাহলে আর কে আপনাকে বাঁচাবে? যে বিবাহ একটা ছোটোখাটো ব্যাপার নয়, ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করা হয়, যজ্ঞগতিম বিষ্ণু। যজ্ঞ যখন করা হচ্ছে, ওটি পার্মানেন্সি থাকছে। আমাকে বহু লোক বলেন এই ডাইভোর্স হয়ে গেল, ডাইভোর্স তো আইনি ভাষা, আপনি আর মানে এর উপর কোনো প্রভাব থাকছে না। কিন্তু আইনি ভাষা তো আর বিবাহ করার সময় কি আইনি? তাহলে তো শুধু আইন মারফিকই বিবাহটা করতেন। ব্যাপারটার সাথে সামাজিক না, একটা ধর্মীয় প্রশ্ন আছে এবং একটা স্পিরিচুয়াল প্রশ্ন আছে, রিলিজিয়াস নয়, স্পিরিচুয়াল প্রশ্ন আছে। ওটাকে ভাঙা এত সস্তা নয়, ওটা আমাদের একটা কাগজ নয় যে লিখে দিলাম কিছু। ইট ইজ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল থিং, সব কিছু বলা যায় না। কিন্তু দয়া করে বোকা হবেন না, বা বোকা যদি হনও আমাকে এসব জায়গায় জড়াবেন না। বহু মানুষ প্রশ্ন করে কম্পিউটারাইজড হরোস্কোপ হয় কিনা। কম্পিউটার জন্মানোর আগে মানুষের হরোস্কোপ হতো না? কম্পিউটার তো এসছে কয়েক বছর হলো, 25 বছর। আর অ্যাস্ট্রোলজাররা কম্পিউটার ইউজ করছে 8-10 বছর। যারা চালাতে পারেন তাদের ক্ষেত্রে আমি বলছি 8-10 বছর। তো তাদের ক্ষেত্রে কি তার আগে হরোস্কোপ হতো না? পল বিপল ধরে আমাদের গাণিতিকভাবে একদম অক্ষাংশ দ্রাঘিমাংশ ধরে হরোস্কোপ করতে হয় ম্যানুয়ালি। অনেক সময় লাগতো তখন একটা হরোস্কোপ করতে। এফিমেরিস বেরোনোর পরে ব্যাপারটা অনেক সুবিধে হয়ে গেছিল, তবুও সেটা বেরোতো অনেক সময় পরে, পাওয়া যেত না পুরনো ভার্সন। তো সব কিছু এভাবে হয় না, দয়া করে একটু নিজের লজিকটা কাজ করাবেন। আচ্ছা, 9 তারিখ রাতের পর থেকে 12 তারিখ পর্যন্ত এই সময়টা একটু নেগেটিভ টাইম আছে। এই মাসের মধ্যে এই সময় আপনার সাথে কোরেল হতে পারে কারোর, স্পেশালি ওয়ার্ক প্লেসে। আপনি যেখানে কাজ করেন সেখানে আপনার পেছনে গোপন শত্রুতা হতে পারে, ব্যাকস্টিয়ার গসিপ হতে পারে, আপনার সাথে কোনো রকম কনস্পিরেসি হতে পারে, ছোটোখাটো, খুব বড় নয় কিন্তু হতে পারে। আপনার হেলথ কোনোভাবে একটু ট্রাবল দিতে পারে, এক্সপেন্ডিচার একটুখানি বাড়তে পারে। এই সময়টা নিজেকে শান্ত রাখবার চেষ্টা করবেন দিস টাইম। আর 13 থেকে মোটামুটি 15 তারিখ ভোরবেলা পর্যন্ত
এই সময়টা আপনার স্পাউসের সাথে রিলেশনশিপ খুব বেটার থাকবে, এবং আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে সম্পর্ক বেটার থাকবে, আপনার পরিচিতি কানেক্টিভিটি অনেকটা বেটার থাকবে, কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশনও আপনি অনেকটা ভালো পাবেন এ সময়। আর মোটামুটি এরপরে হ্যাঁ 14 থেকে 17 তারিখ পর্যন্ত, 15 থেকে 17 তারিখ, 15 তারিখ ভোরবেলা থেকে 17 তারিখ পর্যন্ত এই সময়টা একটু টেনশন এবং স্ট্রেসের সময়। এই সময়টা একটু অতিরিক্ত কোনো কারণে পারিপার্শ্বিক ঘটনা থেকে স্ট্রেস হতে পারে। তো এই সময় বিশেষত যারা জাতক তাদের ক্ষেত্রে বলছি, তো তারা একটু চেষ্টা করবেন নিজের স্ত্রী যদি বিবাহ হয়ে থাকে, যদি বিবাহ না হয়ে থাকে তাহলে মোটামুটি বলা যেতে পারে যে খুব ক্লোজ বন্ধু এরকম কোনো ব্যক্তির থেকে কিন্তু সাহায্য নিয়ে নিজের যদি কোনো প্রবলেম হয়, বিশেষত মানিটারি, সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে পারেন। 18 তারিখ থেকে 20 তারিখ রাত পর্যন্ত এই সময় কিন্তু আপনার কোনো স্পিরিচুয়াল ট্রাভেলিং হতে পারে, এ সময় আপনার স্পিরিচুয়াল গেইন হতে পারে, একটু দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে, পিতার সাথে একত্রে ভ্রমণ হতে পারেন, পিতা বা পিতৃব্য যারা আছেন তাদের সাথে, বা তাদের সাথে একত্রে কোনো পিলগ্রিমেজ যেরকম হয় সেরকম টাইপের কোনো ভ্রমণ আপনার হতে পারে। 20 তারিখ রাতের থেকে 23 তারিখ পর্যন্ত কাজের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন পাবেন, নতুন জব জেনারেশন তৈরি হতে পারে এবং আপনি সেখানে ভালোভাবে যুক্ত হবেন এবং আপনার এক্ষেত্রে কাজের মূল্যমান যথাযথ বিচার হবে। 24 তারিখ থেকে 26 তারিখ দুপুর 3:30 পর্যন্ত এই সময় আপনি লং টার্ম পোর্টফোলিওতে কিছু ইনভেস্ট করতে পারেন, তবে শেয়ারে যাবেন না, প্রথম কথা বলে দিলাম, তাহলে কিন্তু মুশকিল হবে। যদি লং টার্মে করতে পারেন বা কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করতে পারেন। আমি সবসময় না বলবো, কোনো ফটকা স্পেকুলেটিভ জিনিস এই সময় আপনার জন্য নয়, কদাপি করা উচিত নয়। আর নাম্বার 2 হচ্ছে এই সময় কিন্তু ছোটোখাটো কোনো ট্রিপ বা ট্রাভেলিংও হতে পারে, বনভোজন জাতীয়, বাড়িতে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ডেকে একটু খাওয়া দাওয়ায় রিলেটেড সমস্যা হতে পারে, মানি আসবে, সময় ফ্লো থাকবে। 26 তারিখ রাতের থেকে 28 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু এক্সপেন্ডিচারের সময়, শরীর খারাপ করবে কোনো কারণে, পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে, সন্তানদের নিয়ে একটু উদ্বিগ্ন থাকতে পারেন, বা আপনার সাথে একটু আপনার যারা পার্টনার আছেন যদি ব্যবসা করেন সেখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। মোট কথা আপনার ব্রিচ অফ পিস হবে, শান্তি ভঙ্গ হবে। 28 তারিখ একদম রাতের বেলা থেকে 11:10 থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা হচ্ছে আপনার আত্মোপলব্ধির সময়, যে ভুলগুলো হয়েছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে সেটাকে যাতে এক ধরনের রিনোভেট করতে পারেন সেই চেষ্টাটা করা উচিত। এটা সেই সময়, এবং যোগা বা ধ্যানের জন্য খুব বেস্ট সময়। যাদের বয়স মোটামুটি 45-এর ওপরে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন খাওয়া দাওয়ার প্রতি নজর দেওয়া, কোনো কারণে শরীরের যাতে অতিরিক্ত ওজন বৃদ্ধি না হয়, তাহলে কিন্তু সুগারের সমস্যা আসতে পারে, এটা থেকে সাবধান রাখবেন। গল ব্লাডারে প্রবলেম করতে পারে, লিভার ফ্যাটি হয়ে যেতে পারে, স্প্লিনে প্রবলেম হতে পারে, হজম শক্তিতে সমস্যা করতে পারে, রাইট লাংসে প্রবলেম করতে পারে, হার্টের নিলয় পোর্শনের লোয়ার দিকের অংশে কিন্তু সমস্যা করতে পারে। যেখানেই সমস্যা হোক ডাক্তার দেখিয়ে নেবেন সঙ্গে সঙ্গে। আর বাদিকের শোল্ডারে প্রবলেম করতে পারে, চোখের পাওয়ারে একটু সমস্যা করতে পারে, বিশেষত যারা মাইনাস পাওয়ার আছে এই প্রবলেমগুলো একটু আসতে পারে। স্কিনে ট্রাবল করতে পারে স্লাইটলি, সেটা কেটে যাবে, বেশি দিন থাকবে না এটা। আচ্ছা, আর একটা হচ্ছে এই সময় ভেহিকেল কেনার প্রচুর যোগ আসবে, বাট যাই কিনবেন খুব বুঝে বা ঠিক করে ক্যালকুলেশন করে কোনো পণ্ডিতকে দিয়ে দেখিয়ে তারপরে কিনবেন। যদি গাড়ির দাম বেশি হয় তাহলে অবশ্যই কিন্তু প্রপার জাজমেন্ট করে তারপরে কিনবেন। দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ আছে, বাট যাবেন খুব সাবধানে। চেষ্টা করবেন বিতর্ক বিবাদ থেকে দূরে থাকা বা বিতর্কিত কন্ট্রোভার্সিয়াল কথা না বলা। কিছু মানুষের একটা হ্যাবিট থাকে কন্ট্রোভার্সিয়াল কথা বলা, সেটা থেকে যতটা সম্ভব নিজেকে সারা জীবনের জন্য বিচ্যুত করবার চেষ্টা করবেন। আপনার কোনো অধিকার নেই আর একটা মানুষের লাইফে ইন্টারভেন করা, তার জন্য বিভিন্ন অর্গানাইজেশন আছে, লেজিটিমেট অর্গানাইজেশন, তারা যদি মনে করেন তাঁরা করতে পারেন, সাধারণ মানুষের অধিকার নেই। তো সেটা মাথায় রেখে কাজ করবেন। আর নাম্বার লাস্ট যেটা বলার সেটা হচ্ছে
পরিবারের মধ্যে সন্তান স্ত্রীর মধ্যে শান্তি এবং মানে স্থিতি বজায় রাখবার চেষ্টা করবেন, হোম পিসফুল রাখার চেষ্টা করবেন বাড়িতে। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, যেটা বললাম যে পরপর 3টে অ্যাসেন্ডেন্ট আছে লোনলিনেসের, তো মিথুন লগ্নের ক্ষেত্রেও আছে। লগ্নপতি দ্বাদশে বকরি অবস্থায় থাকবে প্রথম 3 দিন, তারপরে এক্সর্শন হবে, তারপরে 13 তারিখের পর থেকে আপনাকে আস্তে আস্তে ফল দেওয়া স্টার্ট করবে। মোটামুটি 14 অনওয়ার্ডস আপনি দেখতে পাবেন ইউর মানে আপনি টিপ অফ দ্য আইসবার্গ শো করতে পারবেন, মানে হাফ অফ দ্য মান্থ কিন্তু আপনাকে একটু প্রবলেম দেবে। রবিও ঢুকে আসবে তখন আপনার লগ্নে, তার ফলে আপনি কিন্তু তার পূর্ণ এফেক্টটা পেয়ে যাবেন, সে নিয়ে খুব একটা সমস্যা দেবে না। বাট একটু প্রথম দিকটা, অর্থাৎ বুধ যখন ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হওয়ার পরে 10 দিন মতন একটু সাবধানে ডিল করবেন, স্পেশালি অফিসের জায়গা, হ্যাঁ। এবং হেলথও একটু নজর রাখবেন, কারণ অ্যাসেন্ডেন্টের লর্ড যদি দ্বাদশে থাকে কখনো এবং সে বকরি হয়ে যায় তো একটু প্রবলেম করে, স্পেশালি যদি ফিমেল হন তাহলে লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম করবে, হজম শক্তি রিলেটেড প্রবলেম করবে, ঘুমের সমস্যা দেবে, কোনো ধরনের কোনো নেগেটিভ স্বপ্ন আপনার আসতে পারে, ঘুম খুব ক্ষীণ হতে পারে, ভোরের দিকে ঘুম আসতে পারে, শরীরে অসম্ভব ল্যাথার্জি আসতে পারে, ইনার্শিয়া শরীরের মধ্যে বাসা বাঁধতে পারে, এবং যে কাজ করে আপনি নর্মালি অভ্যস্ত থাকবেন সেই কাজ থেকে কিন্তু আপনাকে রিফ্রেইন করবে যে কোনোভাবে। তো সেটা থেকে নিজেরা যতটা বেরোতে পারেন সেটুকু চেষ্টা করতে হবে আর কি। এবং যে কোনো কাজ খুব স্লো করে দেয়, একবারে কাজটা হতে দেয় না, যে কোনো কাজ খুব স্টাক করে করে তারপরে কাজটা হয় আর কি। বাট আপনাকে আমি বারবার বলছি যে মিথুন লগ্নের ক্ষেত্রে যেটা সবসময় করা উচিত, আপনাদের আমি অনেকবার বলেছি যে লোন কখনো নেবেন না খুব প্রয়োজন ছাড়া, এবং যতটা আপনার ক্ষমতা আছে তার বাইরে কখনো লোন নেবেন না। এবং চেষ্টা করবেন, লোনও এক ধরনের শত্রুই, এক ধরনের খুব দেখা যায় না, আইডেন্টিফাই করা যায় না, কিন্তু শত্রু। সেটা মানে আমার গুরুদেব বলতেন যে চাল এবং ওষুধ কেনা ব্যতি রেখে বাকি যে কোনো ক্ষেত্রে যদি আপনি লোন করেন সেটা হচ্ছে আপনার এক ধরনের মানে অহংকার, বা যেটাকে আমরা বলি ধার করে ঘি খাওয়া। আর কোনো ক্ষেত্রে লোন করার প্রয়োজন পড়ে না, এই দুটোই একমাত্র ইমার্জেন্সি জায়গা। তো সেটা থেকে সাবধান থাকবেন, এবং অফিসে কাউকে শত্রু বানাবেন না, কারণ থার্ড হাউস রবির ঘর, সবসময় ভিগিয়ার থাকবে। রবি যদি একটু ওয়েল পোস্টেড থাকে এবং তাহলে কিন্তু আপনার মধ্যে সবসময় একটা যাকে বলা যায় আনকন্ডিশনাল একটা প্রতিবাদী ক্যারেক্টার আপনি থাকবেন, এবং সত্যি কথা বলা হেতু মানুষের কাছে কিন্তু অপ্রিয় হয়ে যাবেন অনেকটা। তো সেটা থেকে একটু সাবধানে থাকবেন, এগুলো বলবেন না, নিজেকে পরিশুদ্ধ করবার চেষ্টা করুন এগুলো থেকে। উচিত কথা সবাই জানে, কোনটা সত্যি কোনটা মিথ্যে, কেউ যারা বলছে আর যারা বলছে না, যারা বলছেন না তারা কি জানেন না যে কোনটা ঠিক কথা? তাদের মধ্যে কন্ট্রোলটা আছে, কারণ তারা জানেন এটা বলে কোনো লাভ নেই। সুতরাং এগুলো কিছু মানুষের একটা অদ্ভুত ধরনের বোকামির উল্লাস আর কি, যেটা আর কি বলে আমি একটু হিরো হলাম বা হিরোইন হলাম, এরকম ব্যাপার। এগুলো কিছু নয়, এগুলো দয়া করে বলবেন না, বিতর্কিত কথা কখনো বলবেন না। ইউ শুড নো ইউর লিমিটেশন, তার বাইরে যাবেন না কখনো। আপনি কখনো দেখেছেন কোনো বড় মাপের মানুষ, যে কোনো সেকশনেরই হন না কেন, তিনি যদি প্রকৃত বড় মাপের মানুষ হন, তিনি দেখবেন কোনোদিন কারোর সম্পর্কে যদি পারেন তো সুনাম করবেন, কখনো দুর্নাম করবেন না, এবং কখনো কোনো বিতর্কিত কথার মধ্যে তিনি থাকবেন না। এটা তার প্রথম গুণ বড় লোক হওয়ার জন্য। তো এই গুণগুলোকে অ্যাডপ্ট করুন সমাজ থেকে। রিয়াকশান দেওয়াটা খুব সোজা, সেটার জন্য একটা মিনিমাম ক্লাইম্যাক্স দরকার হয়, তার আগেই যে কোনো ব্যাপারে রিয়াকশান করা। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই মাসের, জুন মাসের এই সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ টাইম আছে। আমি প্রথমেই বললাম যে প্রথম ফেজটা আস্তে আস্তে আপনি ভোরের দিকে যেতে থাকবেন, এবং হাফ অফ দ্য মান্থে গিয়ে আপনি কিন্তু মোটামুটি সকালটা বুঝতে পারবেন যে হয়ে গেছে সেটা। এই সময় রেসপেক্টিভ হাজব্যান্ড বা ওয়াইফের থেকে কিছু বেনিফিট আসতে পারে, বিশেষত বেনিফিট মানে মিউচুয়াল কোঅপারেশন বা এই জাতীয় কিছু আসার সম্ভাবনা রয়েছে। বাট চেষ্টা করবেন সবসময় নিজেকে কোনো বিতর্ক বিবাদ এবং শারীরিকভাবে সুস্থ রাখা। কোনো ভারী জিনিস দুম করে তুলবেন না, তাহলে কোমর বা হাঁটু সংক্রান্ত জায়গায় কিন্তু প্রবলেম হতে পারে, এটা করবেন না প্লিজ।
10 তারিখ থেকে 15 তারিখ প্রায় বেলা 3টে পর্যন্ত এই সময় আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল একটা এভলভ একটা হচ্ছে আপনার মধ্যে, এবং আপনি আস্তে আস্তে খুব বেটার জায়গায় নিজের মাইন্ডের মধ্যে যে নেগেটিভিটিগুলো জন্মেছিল সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, এবং আপনি একটা খুব পরিশুদ্ধ জায়গা দেখতে পাচ্ছেন। তো সেটার দিকে কনসেন্ট্রেট করে এগোনোর চেষ্টা করবে। ইট উইল সার্টেনলি গিভ ইউ বেটার রেজাল্ট। এই সময় ইষ্টনাম জপ করবেন, যারা যেভাবে অভ্যস্ত সেটা বেটার ফল দেবে আপনাকে। আপনি নিজে যদি ভালো না থাকতে পারেন তাহলে আপনি আর একটা লোককে কী করে ভালো রাখবেন? সবসময় যদি মাথার মধ্যে একটা গ্যাঞ্জাম কলহ, একে এই বলবো তাকে তাই বলবো, এসব করলে কোনো ক্রিয়েটিভ কিছু হয় না। কাজ করতে গেলে মানুষকে প্রথম শান্ত হতে হয়। তো আমি এই প্রথম 3টে অ্যাসেন্ডেন্টের জন্য বলবো, যেহেতু তাদের রেসপেক্টিভ অ্যাসেন্ডেন্টের লর্ড একটু নেগেটিভ জায়গায় থাকছে, ফলে তারা প্রত্যেকেই শান্ত থাকুন এবং শান্তভাবে পরিস্থিতিটা ডিল করবার চেষ্টা করুন। 15 থেকে 17 তারিখ, 15 তারিখ মানে 3টের পর থেকে 17 তারিখ পর্যন্ত এই সময় কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশন, প্রথম আপনি সাইন অফ অ্যাপ্রিসিয়েশন আপনি পাবেন এই সময়। যেখানেই কাজ করছেন, ব্যবসা করছেন, যাই করছেন, সেখানে আপনি প্রথম একটা পজিটিভ আভা সেখান থেকে আপনি পাবেন। 17 তারিখ রাত্রিবেলা থেকে 20 তারিখ পর্যন্ত, 20 তারিখ প্রায় 8:30 পর্যন্ত রাত্রি, এই সময় আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন বা স্টেটাস আছে সেটা কিন্তু একটু ইমপ্রুভ করবে, এবং সেখান থেকে আপনি অনেকটা বেটার, যাকে বলা হয় একটা উত্তরণ আপনার ঘটবে, এবং কিছু টাকা পয়সা আপনার হাতে আসবে, এবং সেটাকে লং টার্মে যদি মনে করেন সেটা বিনিয়োগ করবার চেষ্টাও করবেন অলওয়েজ। তো সেটা অনেক ক্ষেত্রে বেটার এফেক্ট দেবে আর কি আপনার ক্ষেত্রে। বন্ধু বান্ধব নিয়ে একটু আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে থেকে এক ধরনের একটু বেশ আনন্দময় পরিবেশ তৈরি করবার চেষ্টা করলেন, এরকম ধরনের যোগও আপনার এ সময় আছে আর কি। 20 তারিখ রাত্রিবেলার পর থেকে 23 তারিখ পর্যন্ত এই সময় হেলথের ব্যাপারে খুব সাবধান থাকবেন। এই মাসের এই 3.5 দিন একটু নেগেটিভ আছে, 3.5 দিন একটু নেগেটিভ আছে। এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকবেন, বিশেষত কোনোভাবে যেন আপনি খাদ্যবস্তুর দিকে একটুখানি যত্ন নেবেন যতটা সম্ভব, কারণ রবি আপনার লগ্নের প্রথম দিকে ঢুকবে, এবং সে এসে মঙ্গলের নক্ষত্রের ছেড়ে সবেমাত্র রাহুর নক্ষত্র সে প্রবেশ করে যাবে। তার ফলে খাওয়ার দিকে বিশেষত বেশি রিচ খাবার আপনি খাবেন না, বা চেষ্টা করবেন সময় মতন খাবার, এবং ঘুমটা যাতে ঠিক হয়। কোনো রকম শারীরিক প্রবলেম হলে তৎক্ষণাৎ ডাক্তার দেখাবেন, স্পেশালি হজম শক্তি বা প্রেশার রিলেটেড যদি কোনো প্রবলেম দেখেন সঙ্গে সঙ্গে দেখাবেন, গাফিলতি করবেন না। এবং এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কিন্তু একটুখানি নিয়ন্ত্রণ রাখবেন এই 3.5 দিন। এই 3.5 দিন কোনো বস্তু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যাবেন না, তাহলে কিন্তু স্লাইট একটু ক্ষতি হতে পারে। 23 তারিখ রাতের পর থেকে 25 তারিখ প্রায় সারাদিন এই সময় আপনার আত্মোপলব্ধির সময়, সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়। নিজে চেষ্টা করবেন সেটা করার, এবং যে ভুলটা হলো সেটা থেকে একটা শিক্ষা নিয়ে পরবর্তীকালে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করা, সেটার চেষ্টা করবেন। একটুখানি একাকিত্ব থেকে এই 2 দিন নিজেকে একটু স্টেবিলিটিতে আনবেন, শান্ত থাকার চেষ্টা করবেন। 25 তারিখ আমি বলেছি প্রায় 12:27 পর থেকে, মানে 26 হয়ে যাচ্ছে, 27 তারিখ এই সময় হচ্ছে এই মাসের মধ্যে দ্য বেস্ট টাইম। 27 তারিখ প্রায় 8:30 পর্যন্ত বেস্ট টাইম আপনাকে দেবে। এই সময় আপনি সম্পূর্ণ পরিবার নিয়ে এক ধরনের বলতে পারেন যে একটু আনন্দের মধ্যে সময় কাটানো, বিভিন্ন রকমের খাবার দাবার তৈরি করা বা কিনে আনা, সেগুলো দিয়ে পরিবারের একত্রে কোর অফ দ্য ফ্যামিলি, তো তাদের নিয়ে একসাথে সময় কাটানো, বা কিছু খুব কাছের বন্ধু বান্ধব নিয়েও একসাথে সময় কাটানো। এবং মানিটারি ফ্লো কিন্তু এ সময় আপনার খুব ভালো থাকবে, অর্থাৎ আপনি যেগুলো এক্সপেক্টেড যে মনে করছিলেন এই মাসের মধ্যে সব থেকে ভালো সময় মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি, সেটা হচ্ছে 26-25 রাত, মানে 26 থেকে 27 প্রায় পুরো এই 2 দিন সব থেকে বেটার সময় আছে। 28 এবং 29 এবং 30 তারিখ প্রায় বেলা 9:30 পর্যন্ত এই সময় আপনার মধ্যে আপনার ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক খুব বেটার হবে। চেষ্টা করবেন, ছোটোখাটো কোনো ট্রিপ হতে পারে, সেখানে ঘুরে আসতে পারেন।
স্পিরিচুয়াল ট্রিপ হওয়াটাই বেটার, সেটাই আপনাকে ভালো ফল দেবে। এই বছরে সব কিছুর মধ্যে নিয়ন্ত্রণ রাখবেন। যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যদি উষ্মা বা সব ক্ষেত্রে একটা বিরক্তির প্রকাশ সব সময় করবে, বিশেষত শনি যখনই মকরের দিকে টার্ন নেবে বুঝতে পারবেন, নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করবেন। আমি নেগেটিভ বলছি কি না সেটা বিষয় নয়, আমার কথা কজন লোক শোনে, নিজেদের জীবনটা দিয়ে উপলব্ধি করবেন যে সময়টা কেরম যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন। 85% লোক সারা পৃথিবীর উইল গেট অ্যাফেক্টেড। সেটা যখন যাবে তখন সবাই বুঝতে পারবে। অলরেডি স্টার্ট হয়েছে অল্প অল্প করে। কোনোদিন তো ঘুম থেকে উঠে স্টার্ট হয় না, কারণ এগুলো ছোট প্ল্যানেট নয়, বড় প্ল্যানেট খুব আস্তে আস্তে স্টার্ট করে এবং সে একটা সময় গিয়ে পুরো গ্রিপ ধরে নেয়। 27 মের পর থেকে শনির গতি এতটাই কমে যাবে পরবর্তী 14 দিনের জন্য। প্রথমে বকরি হবে, তারপরে আবার বকরি দিকে গতি নেবে, তো কয়েক সেকেন্ডে ভেলোসিটি থাকবে, তো দাঁড়িয়ে থাকবে চুপ করে। 27 মার্চ থেকে মোটামুটি জুন মাসের 8 মানে প্রায় 9-10 তারিখ পর্যন্ত খুব ক্রিটিক্যাল টাইম। এই সময়টা ধৈর্যের পরীক্ষা নেবে প্রত্যেকের কাছ থেকে। এবং বারবার আমি বলেছিলাম যে স্যাটার্ন যখন আবার মকর রাশিতে ফিরে আসবে, যত রকম এই পাপকর্মের সাথে লিপ্ত থাকা যায় জ্ঞাতে অজ্ঞাতে, আমরা তো সবাই কম বেশি করি, তো তার কিন্তু একটা আবার পানিশমেন্ট আমাদের হবে প্রত্যেকেরই। বহু মানুষ প্রশ্ন করে আমার হচ্ছে ওর হচ্ছে না, এটা কি খেলা হচ্ছে? কার কখন কিভাবে হবে, কালচক্রের নিয়মে কার কখন কোন সময়টার দণ্ড পাওয়ার সময় লেখা আছে, সেটা কি সবার ক্ষেত্রে একরকম হবে? না তার বিচারক মানে আমাদের মনুষ্যকুলের মধ্যে কেউ আছে? কেউ নেই। সেটা একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মেই সেটা চলে। আপনার হয়েছে মানেই আমি বহু মানুষকে দেখেছি এরকম বলে যে ও তো অনেক খারাপ কাজ করেছে, দিব্যি ভালো আছে। ভালো আছে কতটা সে ভিতর থেকে বোঝা যাবে। এই পৃথিবীতে কারোর পক্ষে ভালো থাকা সম্ভব নয় কখনো পুরোপুরি, একমাত্র কোনো সেচ ছাড়া। কারণ যিনি মুনি হন, যিনি ঋষি হন, তিনি ষড়রিপুবিহীন হন। তিনি সমস্ত রকম কিছু থেকে ডিভয়েড থাকেন, কোনো বস্তুগত জায়গা থেকে। তার কাছে রাগ, ক্রোধ, হাসি, দুঃখ, ভয়, আনন্দ সব কিছু সমান থাকে। স্থিতপ্রজ্ঞ বলা হয় এটা। এই স্থিতপ্রজ্ঞতা তিনি লাভ করেন দীর্ঘদিন পরে, কারণ তিনি তার পরিণতিটা জানেন, এক্সট্রিম ইফেক্টটা জানেন। তার ফলে তিনি কখনো কোনো কিছুর ভারসাম্য নষ্ট করেন না, নিজেরও কখনো ভারসাম্য নষ্ট করেন না। তো সেই স্টেটটাতে যারা থাকবেন সেটা অন্য ব্যাপার, বাদ বাকিরা কিন্তু কম বেশি আমরা সবাই উইল গেট অ্যাফেক্টেড। আচ্ছা, লাস্ট 30 তারিখও যেটা, সেটা আপনি অনেকটা, এবং 30 তারিখের আধা এবং পুরোটা মিলে আর কি বাড়িতে অনেকটা বেটার থাকতে পারবেন, টু বি হ্যাপি ইন ইউর রেসপেক্টিভ হোমস বা হাউসেস, যাই বলতে পারেন। তো সেটা ভালো আছে। অ্যাজ এ হোল মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলে দিই, পেটের দিকে ভীষণ নজর দেবেন। যাদের ঠান্ডা লাগার হ্যাবিট আছে তারা নজর দেবেন। সন্তানের দিকে নজর দেবেন যতটা সম্ভব। যারা ভেহিকেল ড্রাইভ করেন বা যাদের অনেকটা দূর অফিস বা বিভিন্ন ব্যবসায়ের কাজে ট্রাভেল করতে হয়, তারা খুব সাবধানে ট্রাভেল করবেন। বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন, জল নিয়ে যাবেন, বাইরের খাবার যতটা সম্ভব বর্জন করবেন, সঠিক সময়ে খাবেন। আপনার কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাকে প্রবলেম আসতে পারে, তার সাথে অর্থোপেডিক জায়গায় প্রবলেম আসতে পারে, এবং সুগারও একটু স্লাইট এনহ্যান্স হতে পারে। যারা ট্রেন্ডি সুগারের মধ্যে আছেন তারা কিন্তু একটু বুঝে থাকবেন আর কি। আর অফিসে কারোর সাথে সেদে গণ্ডগোল করবেন না, যতটা সম্ভব নিজেকে দেখলেও সেখান থেকে রিফ্রেইন রাখবেন, শান্ত থাকবেন নিজে, তাহলেই সময়টা বেরিয়ে যাবে। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই যে জুন মাস কীরকম যাবে। মোটামুটি আপনার যে কাজের জায়গা আছে সেখানে একটা আপাত কথাটা খুব ইম্পর্টেন্ট, একটা মোটামুটি আপনাকে স্টেবিলিটি দিয়ে দেবে। রাহু আছে বলে আপাত কথাটা বললাম। বহু মানুষ বলেন যে 10th হাউসে রাহু আছে, তাকে অনেক কিছু প্রদান করতে পারে। রাহু কিছু প্রদান করার ক্ষমতা নেই, কারণ রাহু ইজ এ ডেমন। তিনি আমাদের তত্ত্বের মধ্যেই পড়েন না, এটা হচ্ছে প্রথম কথা। তিনি যেটা দেবেন তার জন্য অনেক মূল্য আপনার থেকে নিয়ে নেবে পরবর্তীকালে, সুতরাং খুব সাবধানে তার থেকে কিছু গ্রহণ করবেন। আর নাম্বার 2 হচ্ছে যে শুক্র যেহেতু অবস্থান করবে, শুক্র আপনার 4th হাউস এবং 11th হাউসের লর্ড, সে 10th হাউস দিয়ে গোচর করবে,
এবং বুধ আপনার 12th হাউসের লর্ড, সে অলমোস্ট অল ওভার দ্য মান্থ 11th হাউসে বসে থাকবে। রবি আপনার সেকেন্ড হাউসের লর্ড, সে আধা অংশ থাকবে 11th হাউসে, বাকি আধা অংশ থাকবে সে 12th হাউসে। সুতরাং ওয়ার্ক প্লেসে সেই জন্য আপাত কথাটা নেওয়ার কথা বলছি, যেটি সব থেকে বেস্ট আছে। যারা সন্তান নেওয়ার জন্য চিন্তা করছেন, বা এরকম কোনো ব্যক্তি যার সন্তানের কোনো কারণে সন্তান হওয়ার এ সময় যোগ আছে, ইট ইজ দ্য বেস্ট টাইম এর জন্য। অর্থাৎ দাদু দিদিমা হওয়ার জন্য বা পিতামাতা হওয়ার জন্য দ্য বেস্ট টাইম জুন মাস। আপনার এই সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি, দেখুন 9th হাউসে জুপিটার আছে এবং জুপিটারের দৃষ্টি আপনার লগ্নে আছে, এবং 8th হাউসের মানে 8th হাউসে অ্যাকচুয়ালি মূল ত্রিকোণে স্যাটার্ন বসে রয়েছে। তো এটা একটা বিপরীত রাজযোগের ফল দিচ্ছে, কিন্তু স্যাটার্ন তো বেশিটা আসেনি, 1 ডিগ্রি, তারপরে বকরি হয়ে জুলাই মাসে আবার চলে যাবে সে 7th হাউসে। তো স্যাটার্ন যেই না 7th হাউসে ঢুকবে, আবার ডেডলক অফ ওয়ার্ক করবে। বৃহস্পতি যতই লড়াই করুক না কেন, শনি যতক্ষণ পজিশনে না আসবে ততক্ষণ আপনাকে বেটার ফল দিতে পারবে না। কারণ স্যাটার্ন আমাদের কর্মের কারক। আমরা বেটার ফল মানে কি বলি, অ্যাকচুয়ালি আমরা প্রফিটের কথা বলি। সেই প্রফিটের জায়গাটা আপনাকে দিতে পারবে না। জুপিটার কিছুটা দেবে, বাকি ছোটোখাটো প্ল্যানেট কিছুটা দেবে, কিন্তু অ্যাকচুয়ালি দেওয়ার নেই। এবং স্যাটার্ন এখন যেখানে রয়েছে সেই অংশটা লার্নারের জন্য খুব বেটার। অর্থাৎ যারা কিছু শিখতে চান, যে কোনো বিদ্যা হোক না কেন, সেটা অকাল্ট সায়েন্স হতে পারে, অ্যাস্ট্রোলজি হতে পারে, অন্যান্য ব্রাঞ্চেস আছে, সেগুলো শেখার জন্য। কেউ যদি মনে করেন আমি LLB পড়বো, তার জন্য খুব বেটার আছে। কেউ যদি মনে করেন আমি অন্য কোনো শাস্ত্র পড়তে চাই, খুব বেটার আছে। যে শাস্ত্রের মধ্যে, প্রকৃত শাস্ত্রের মধ্যে সবসময় লজিক থাকে, তো সেই লজিক্যাল কোনো শাস্ত্র যদি হয়, সেটা আপনার জন্য অনেক বেটার হবে এ সময় পড়া। অর্থাৎ জ্ঞান আরোহণ করা, সময় যখন আসবে সেটাকে অ্যাপ্লিকেশন করা, এবং যথার্থ জ্ঞান আরোহণ এ সময় আপনি করতে পারবেন। আমি একটু তারিখ অনুসারে আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এই সময় আপনার এক্সপেন্ডিচার প্রচুর হবে। স্বাস্থ্য কোনো কারণে একটু উদ্বিগ্নতার মধ্যে দিয়ে যেতে পারে, কোনো কারণে হয়তো আপনার টেনশন বলুন বা একটু অতিরিক্ত স্ট্রেস বলুন, এটা একটু বেড়ে যেতে পারে। মোটমাট এক্সপেন্ডিচার আপনাকে কিন্তু বেশ কিছু করিয়ে দেবে এ সময় অযাচিত কারণে, সেটা থেকে একটু সাবধান থাকবেন। আচ্ছা, 3 তারিখ মোটামুটি সকাল 9:30টার পর থেকে 5 তারিখ পর্যন্ত এই সময় আপনার সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়, আত্মোপলব্ধি করার সময়। সেটা করবেন এবং নিজেকে স্থির রেখে সেটা বোঝার চেষ্টা করবেন যতটা সম্ভব। পরবর্তী সময়ে যে সারা মাসের যে কাজগুলো করতে হবে তার একটা মানে একটা ড্র করে নেবেন, আউটার সেকশনের প্ল্যান, সেই অনুসারে কাজে এগোবেন, তাহলে অনেক বেটার ফল আপনাকে দেবে। 6 তারিখ এবং 7 তারিখ এই সময়টা কিন্তু আপনার ফ্যামিলির সাথে, নিয়ার বাই বন্ধু বান্ধবের সাথে, হ্যাঁ, পরিবার পরিজন নিয়ে আপনার আনন্দ উপভোগ করার সময় আপনি করতে পারেন, যদি আপনার সেরকম প্রভিশন তৈরি হয়। আর নাম্বার 2 হচ্ছে, তবে খাওয়া দাওয়া খুব বুঝে করবেন, এটা বারবার বলছি, কারণ মঙ্গল আপনার কিন্তু 9th হাউসে শিফট হয়ে গেছে, এবং মঙ্গলের 9th হাউস থেকে 4th দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে আছে, এবং 7th দৃষ্টি আপনার 3rd হাউসে আছে। 3rd হাউস হচ্ছে 8th হাউসের 8th হাউস। সুতরাং খাওয়া দাওয়া থেকে খুব সাবধান থাকবেন। বুধের ঘরে দৃষ্টি থাকাটা কদাচিৎ ভালো নয়। বারবার বলছি যে মঙ্গলের এক ধরনের অদ্ভুত ঋণাত্মক গুণ হচ্ছে যে কোনো জিনিসের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করা, তামসিক গুণ বৃদ্ধি করে দেয়। রাহু তো করেই, রাহু কাজই সেটা, ডেমন, কিন্তু প্ল্যানেট বা ডেমিগড হওয়া সত্ত্বেও মঙ্গলের মধ্যে এই তামসিক গুণ রয়েছে। সুতরাং খাদ্যের উপরে নজর রাখবেন। আচ্ছা, 8 এবং 9 তারিখ এটা হচ্ছে আপনার মানে ভাই বোন খুব নিয়ার বাই কিথান কিনস, বিশেষত যারা ছোট বয়সে মানে নেইবার, এদের সাথে সময় কাটানোর জন্য বা ছোটোখাটো ট্রিপের জন্য খুব বেটার আছে এই সময়টা, আপনাকে ভালো ফল দেবে আর কি, নিঃসন্দেহে ভালো ফল দেবে। আচ্ছা, তারপরে হচ্ছে মোটামুটি 11 তারিখ থেকে 10 তারিখ রাতের থেকেই ধরতে পারেন 12 তারিখ পর্যন্ত এই সময়টা আপনি নিজের বাড়িতে একটা হ্যাপিলি থাকতে পারবেন। অ্যাকচুয়ালি এই মাসটা, মানে জুন মাসটাকে আমি বলতে পারি যে আপনারা প্রত্যেকেই এক ধরনের পরবর্তী যে 6 মাস চলবেন তার একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড হিসাবে চলতে পারেন।
এই মাসটা থেকে অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছু লার্ন করার জায়গা রয়েছে। এই লার্নিংটা স্যাটার্ন যখনই বকরি হয়ে যাবে তারপর থেকে আপনারা আপনাদের যে প্রারব্ধ পথ আছে এবং আপনার যে শিক্ষাগত মান আছে এবং স্পিরিচুয়াল যে দিক আছে সেই অনুসারে আপনারা আস্তে আস্তে উপলব্ধি করবেন। মে মাসের 24-25 তারিখের পর থেকেই দেখবেন একটা ক্লোজনেস আসবে সব কিছুর মধ্যে, একটা আড়ষ্টতা আসবে। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে আবার কি লকডাউন জাতীয় কিছু হতে পারে, সেটা আমি একেবারে সম্ভাবনা ওড়াচ্ছি না, কারণ এই জাতীয় কথা বলাটা ঠিক নয়। তবে সেটা যেরকমই হোক না কেন আমাদের বেশ কিছু এক্সামিনেশনের মধ্যে দিয়ে যেতে হবে। তো তার জন্য আমাদের যতটা সম্ভব স্যাক্রেড থাকাটা প্রয়োজন। এটা ভয়ে কোনো ব্যাপার নয়। যত পবিত্র থাকবেন তত জায়গাগুলো থেকে বেরিয়ে যাবেন। আর যত আপনার মধ্যে সংকালু মন হবে, এটা কেন হলো ওটা কেন হলো, তত আপনি প্রবলেমে পড়বেন। সংকালু মানুষ কোনোদিন শান্তি পায় না জীবনের কোনো ক্ষেত্রে। যারা রোজ হিসেব করে তাদের হিসেব কোনোদিন মেলে না। আমি বহু মানুষকে দেখেছি ডায়েরিতে প্রত্যেক মাসের হিসেব লিখে রাখে, কোথায় নুন কিনলো কোথায় তেল কিনলো সারা জীবন। যখন বয়স হয়ে যায়, এরকম অনেক মানুষকে জিজ্ঞাসা করেছে আপনি যে সারা জীবন ধরে যে খাতায় লিখে রাখলেন, সেই খাতাটা লিখে আপনার লাভ কি হলো, অ্যাকচুয়ালি কি প্রফিট করলেন আপনার ব্যালেন্স শিটে শেষ অবধি? তো সে তখন না হাসে, বলছে এই কথাটা যদি আমাকে আজ থেকে 30 বছর আগে বলতো, তাহলে এটা আপনার ভুল ধারণা, আপনি বললেও কোনোদিন শোধরাতে পারতেন না। আমি 70-72 বছরের লোককে বসে দেখি মিথ্যা কথা বলে, একদম ডিরেক্ট। এত লোভ তার তখনও। একটা মানুষ 70-72 বছরে কি পেতে পারে? তার তো তখন একটাই কাজ আছে, আমাদের 50 বছরের পরে একটাই কাজ, পুরোপুরি ডেভোটেড টু গড। সেই মানুষটা 70-72 বছরেও মানে যে কোনো উপায়ে অর্থ আয় করবার চেষ্টা করছে। যে কোনো উপায় মানে আমি অসৎ পথ বলছি না, কিন্তু মানে তার তখনও কত স্পৃহা। সে কী করবে ওটা আয় করে? তার কোন কাজে লাগবে? একমাত্র যদি ডোনেশন বা কোনো সামাজিক স্তরে সেটাকে ব্যবহার না করা হয়। একটা হসপিটাল তৈরি করলো, স্কুল তৈরি করে দিল, উচ্চশিক্ষার মার্গ তৈরি করে দিল, 100টা বাচ্চাকে পড়াশোনা শেখালো ভালো করে, তার বাদে তার কী লাভ আসতে পারে? তার তো একটাই কাজ বাকি তখন, সেটাও তার হাতে কন্ট্রোল নেই। তো এই হিসেব লেখা মানুষের খুব গন্ডগোল সারা জীবন। হিসেব লিখবেন না কখনো। জীবন আপনি কন্ট্রোল করছেন না। আপনাকে যে পৃথিবীতে এনেছে আমাদের পরম পিতা, তিনি আপনাকে পৃথিবীতে এনেছে, আমাকে পৃথিবীতে এনেছে, তিনি তাকে কন্ট্রোল করতে দিন। হি ইজ দ্য বেস্ট কন্ট্রোলার। আমরা যখনই কন্ট্রোলার হওয়ার চেষ্টা করেছি আমাদের অত্যন্ত চরম পরিণতি ঘটেছে। প্রত্যেকটা মানুষকে না ম্যান্ডেটারিলি ইতিহাস পড়ানো উচিত। ইতিহাস যে পড়েছে মানে যার আত্মিককরণ হয়েছে, অ্যাসিমিলেশন হয়েছে, সে মানুষ অপরাধ করার আগে 100 বার চিন্তা করবে। করতে পারবেই না, তার দ্বারা হবে না। কারণ তিনি জানেন যে তার পরিণতি কয়েক বছর বাদে কি হয়ে যাবে। আবার যে পিসফুলি থেকেছেন তার পরিণতিও কি হয়েছে সেটাও সবাই দেখেছেন। আপনার মধ্যে এমন কোনো শক্তিই নেই যেটা আপনি পারপেচুয়াল কোনো জিনিস করে যেতে পারেন। চিরস্থায়ীকরণের কোনো প্রক্রিয়া আপনার মধ্যে নেই। আপনি নিজেই চিরস্থায়ী নন। আপনি কি চিরস্থায়ী পদ্ধতি তৈরি করবেন? কর্নওয়ালিস করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত, আছে এখন আর নেই। আপনি বলবেন 250 বছর হয়ে গেছে, প্রায় 225 বছর। 225 বছর কালের কাছে কি সময়? কিচ্ছু সময় নয়, উঠিয়ে দিয়েছে সব। তো এগুলো কোনো ফ্যাক্টর নয়। বোকা লোক হয় যে নিজে ভাবে যে আমি এই করব সেই করবো এই করবো। করুন অবশ্যই, কিন্তু তার কারকতা, সেই কর্মের ফল কখনো নিজে ভোগ করবেন না। কাজটা করে বেরিয়ে চলে আসুন সেখান থেকে। আচ্ছা, 13 এবং 14 তারিখ প্রায় 7টা পর্যন্ত এই সময় আপনার বলতে পারেন যে সন্তানদের জন্য খুব বেটার টাইম আছে, সন্তানদের প্রোগ্রেসের জন্য বেটার আছে। আপনি কাউকে ভালোবাসলে, প্রেম প্রণয়ের সাথে যুক্ত থাকলে এই সময় আপনাকে বেটার ফল দেবে। আপনি কোনো বেটার আসপেক্ট নিতে পারেন। ম্যারেজের যোগ এমনিতেই রয়েছে, কর্কট লগ্নে 5th হাউসের দৃষ্টি রয়েছে। কিন্তু একটা জিনিস মনে করবেন, সেই 5th হাউস হচ্ছে চন্দ্রের নিচ স্থান। সুতরাং বিবাহ করার সময় কিন্তু আবার সেই এক কথা বলবো, জটক বিচার অবশ্যই করিয়ে নেবেন, না হলে কিন্তু সমস্যা হয়। কারণ কর্কট লগ্নের 7th হাউস শনি। আমি বহু ক্ষেত্রেই দেখেছি বিবাহ কিন্তু একটা গতানুগতিক বিবাহ হয়, খুব গতানুগতিক বিবাহ। মানে একটা বয়সের পরে স্বামী স্ত্রীর মধ্যে কার্যত কোনো মানসিক সম্পর্ক থাকে না কিন্তু এদের ক্ষেত্রে। তো সেটা একটু দেখিয়ে নেবেন যাতে যতটা মিনিমাইজ করানো যায় আর কি ব্যাপারটা।
15 তারিখ এবং 16 তারিখ রাত্রি 9টা পর্যন্ত এই সময় আপনার হেলথের ওপরে কিন্তু ট্রাবল হতে পারে, কোনো কারণে কোনো বিতর্ক বিবাদ বা ঝগড়ার মধ্যে জড়িয়ে যেতে পারেন। সবসময় সাবধান থাকবেন। 4th হাউসে কেতু আছে, ঝগড়া বিবাদ থেকে খুব সাবধানে থাকবেন। রাহুর দৃষ্টি আপনার 2nd হাউসে রয়েছে। কর্কশ বা কটু কথা কাউকে কদাচিৎ বলবেন না, তাহলে কিন্তু সেই কথার রেশ অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। এটা থেকে নিজেকে রিফ্রেইন রাখবেন যতটা সম্ভব, এবং হেলথের দিকে নজর দেবেন। বাজে খরচ করবেন না এ সময়। 16 তারিখ রাত্রি 9টার পর থেকে 18 তারিখ পর্যন্ত এই সময় আপনার স্পাউসের সাথে রিলেশন বেটার হবে। ব্যবসার ক্ষেত্রে জায়গা খুব বেটার আছে। যে কাজই করুন তার বেটার অ্যাসপেক্ট পাবেন, ভালো ফল দেবে। 18 তারিখ রাত থেকে, রাত মানে 7:30টার পর থেকে 20 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু কোনো কারণে ইনসাল্টেড ফিল হতে পারেন, অপমানিত হতে পারেন কোনো কারণে। ভয়ানক ডিপ্রেশনের সময় যাবে এই দুটো দিন। তো ডিপ্রেশন কাটানোর একটাই টাইম, ফল হতে ডিপ্রেশনটা মানসিক ব্যাপার। হ্যাঁ, মানসিক ব্যাপার, মনকে নিয়ন্ত্রণ করা যায় না তা নয়। ভগবান বলেছে যখন যায়, কোনো দ্বিধা প্রশ্নই নেই, তো যায়, কিন্তু সেটা যায় হচ্ছে তার দিকে মনোনিবেশ করে। আর কোনো পদ্ধতি নেই যার দ্বারা সেটা করা যায়। তো ভগবানের নাম জপ করবেন। যখনই ডিপ্রেশনে চলে যাবেন নাম জপ করবেন। 1 মাস করে দেখুন, অভ্যাস হয়ে যাবে তখন। আমার কথা শুনুন, আমি যে কথা বলছি সেটা আমার গুরুর বলা কথা। আমি শুধু এখানে একটা ব্রোকারের কাজ করছি অ্যাকচুয়ালি। তার কথাটা আমি বলে দিচ্ছি। তাকে তো দেখতে পাচ্ছেন না, বা তার এখন কথা বলার মতন ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। তো সেই হিসেবে আমি তার কথা বলে দিচ্ছি আপনাদের। আপনারা 1 মাস, এত কিছু তো প্র্যাকটিস করেছেন জীবনে, 1 মাস প্র্যাকটিস করুন। নাম জপের যে কি গুণ আছে সেটা আপনারা উপলব্ধি করবেন, নিজে থেকে শান্ত হয়ে যাবেন। পৃথিবীর মানে অধিকাংশ সমস্যা এমনি মিটে যায় যে নাম জপ করতে পারে। সেটা সে উপরওয়ালাকে যেভাবে ডাকুন না কেন, তিনি যদি প্রকৃত স্পিরিচুয়াল মানুষ হন, তিনি কখনো সেটা করবেন না। কারণ আমরা তো মানুষকে সোল হিসাবে দেখি। ইটার্নাল ল যে সনাতন ধর্ম, সেটা সোল হিসাবে দেখা হয়। তো সোলের কখনো শত্রু হতে পারে না, কখনো কোনো অবস্থাতেই নয়। দুটো সোলই সমান, একই জায়গা থেকে এসছে। সব আত্মা পরমাত্মারই অংশ, ছিল, আছে, থাকবে, সে নিয়ে কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এই সময় টেনশন এবং স্ট্রেস একটু বেড়ে যেতে পারে। শান্ত থাকবেন, নিজেকে স্থির রাখার চেষ্টা করবেন। 20 তারিখ রাত 11টার পর থেকে 21 তারিখ এই সময় একটা স্পিরিচুয়াল এভলভ আপনার মধ্যে হবে। ভাইয়ের স্ত্রী বা ওয়াইফের, বোনের হাজবেন্ড, তার সাথে কোনো যদি দীর্ঘকালীন বিবাদ চলে, এই সময়টা রেজলিউট হয়ে যেতে পারে, খুব ভালো সময় আছে। বা বিতর্ক বিবাদ যদি থাকেও, আমাদের সমস্ত বিতর্ক বিবাদ ইগো থেকে তৈরি হয় অধিকাংশ, মানে পরিবারের মধ্যে। ইগোকে গেট ডাউন করে দিন, কোনো বিতর্ক বিবাদ হবে না। উত্তর দেওয়ার প্রবণতা কমালে পরেই বিতর্ক বিবাদ থেকে বেরিয়ে যাবে। 23 এবং 24 এই দুটো দিন আপনার কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশন পাবেন, নিজের জবের ক্ষেত্রে স্কিল বাড়বে। যারা জবলেস আছেন, ছোটোখাটো চাকরির যোগে সময় আছে। 25-26 আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন, শেয়ার, ডিবেঞ্চার, এরকম জায়গায়। 10th হাউসে রাহু আছে। আমি বলবো যেখানে ইনভেস্ট করবেন খুব বুঝে শুনে করবেন, কারণ ফটকাতে খুব একটা বেশি যাবেন না, এটুকুই শুধু বলা। যতটা সম্ভব স্টেবিলাইজ জায়গায় ইনভেস্ট করবেন। আচ্ছা, 27 এবং 28 তারিখ এই দুটো দিন শরীরের দিকে নজর দেবেন, এক্সপেন্ডিচারের ক্ষেত্রে নজর দেবেন। খুব টেনশনের কাজ করবেন না, বা কাউকে খুব উত্তেজিত হয়ে কোনো কথাবার্তা বলবেন না। 9th হাউসে মঙ্গল আছে, তো সে কিন্তু সর্বদা চেষ্টা করবে, যেহেতু আপনার 4th হাউসে কেতুর ওপরে দৃষ্টি থাকবে, তার অষ্টম দৃষ্টি, সুতরাং সে আপনার সবসময় চিত্ত চাঞ্চল্য করবার চেষ্টা করবে নিজেকে সম্পূর্ণ ঠান্ডা রাখার। তাহলে এই টাইমটা 27-28 বেরিয়ে যাবে। এই মাসের এই দুটো ফেজে নেগেটিভ দিন আছে। আগে যেরকম দিন মার্ক করে বলতাম, এখন আর সেভাবে না বলে জেনারেল বলি, যাতে আপনারা বুঝে নেন সেখান থেকে। 28 তারিখ রাতের পর থেকে মোটামুটি 9:30 অনওয়ার্ডস 30 তারিখ প্রায় রাত পর্যন্ত এই সময় আত্মোপলব্ধির সময়। প্রথমে একটা সময় দিয়েছে, সেকেন্ড একটা সময়। এই সময় আপনি চেষ্টা করবেন নিজেকে যতটা সম্ভব স্পিরিচুয়ালি এভলভড করা এবং শান্ত থেকে নিজের পরবর্তী পদক্ষেপের করা। কর্কট লগ্নের যদি কখনো বৃহস্পতি বা শনি যদি কখনো 7th হাউসে বসে যায়, মানে মকরের ঘরে যদি বসে যায়, সেই মানুষের ক্ষেত্রে আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি। আমার অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন থেকে বলছি, কেন হয় সেটা বলা যাবে না। সে মানুষ কাউকে বিশ্বাস করে না,
আর সে মানুষ জীবনে কখনো সন্তুষ্ট হন না। অর্থাৎ পৃথিবীর যেখানে যাবেন, মুখে বলবেন না কিছু, কিন্তু তার মুখ দেখেই বোঝা যাবে সে কোনো কারণে বিরক্ত। বিরক্তি তার নিত্য সঙ্গী থাকে। তো যারা মোটামুটি 1960-এর শেষের দিক থেকে মোটামুটি 63-62 মধ্যে জন্মেছে, তো তারা বৃহস্পতি শনিকে প্রথমে দাও, বৃহস্পতি বেরিয়ে যাবে, শনি থাকবে। আবার যারা 30 বছর পরে জন্মেছেন বা 60 সালে 61 সালে ছিল, 72 সালে আবার থাকবে, সেই হিসাবে 12 বছর পরে 72 বা 73 সালে গিয়ে থাকবে। আবার সেটা থাকবে মোটামুটি 85 সালে গিয়ে, আবার সেটা থাকবে ওই 96 সালে গিয়ে, 96 শেষ 97 শুরুর দিকে। তো 12 বছর পর পরে আবার শনি মধ্যেখানে চলে আসবে 90 91-তে, 90 শেষ থেকে 92 পর্যন্ত। আমি এটা মকর লগ্নের ক্ষেত্রেও দেখেছি, কোনো কিছুতে স্যাটিসফ্যাকশন আসে না তাদের, কিছু না কিছু একটা খুঁত খুঁজে বার করবেই তারা কোনো জায়গা থেকে। এটা অদ্ভুত মানে ব্যাপার। কখনো যদি ছক নিয়ে আলোচনা হয় প্রসঙ্গে, তখন এলাবোরেটলি বলবো। তো সেটা থেকে একটু নিজেকে রিফ্রেইন রাখবেন। এবং শরীরের দিকে বলবো যে লাংস থেকে খুব সাবধান, বিশেষ করে লেফট লাংস থেকে। যাদের হার্টের ট্রাবল আছে, যাদের স্মোকিং করা হ্যাবিট আছে, চেষ্টা করবেন সেগুলো থেকে নিজেকে বিরত রাখা এবং যতটা সম্ভব পরিশুদ্ধ জীবনযাপন করা। স্যালাড খাবেন প্রচুর পরিমাণে, ফল খাবেন, ফলের সময় এখন সরস ফল, যদি সুগার বা জাতীয় কোনো ডাক্তারের বিধিনিষেধ না থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রচুর ফল খাবেন। আর চেষ্টা করবেন সময় খাওয়ার, সাত্বিক খাবার খাওয়ার, এবং যতটা সম্ভব ডোনেট করার। 8th হাউসে শনি আছে, তো ডোনেট যত করবেন এবং ডোনেশনের পদ্ধতি জেনে নেবেন রেসপেক্টিভ গুরুদের থেকে, কি প্রকৃতির ডোনেশন করতে হয়। যত করবেন তত বেটার ফল দেবে। যাদের পায়ের দিকে ব্লাড সার্কুলেশনের প্রবলেম আছে, ডক্টর দেখিয়ে নেবেন। অর্থোপেডিক প্রবলেম থাকলে ডক্টর দেখিয়ে নেবেন। ভারী কিছু তোলার আগে দুম করে তুলবেন না, তাহলে কিন্তু কোমরের ক্ষেত্রে খুব বড় রকম চোট লাগতে পারে। আর ডান চোখ থেকে সাবধান থাকবেন। মোটামুটি আমি বলে দিয়েছি কর্কট লগ্ন সম্পর্কে। এবার জানিয়ে বলবো সিংহ লগ্ন নিয়ে বলবো আপনাদের জুন মাস কীরকম যাবে। দেখুন, সিংহ লগ্নের লগ্নপতি অ্যাকচুয়ালি এখন এন্টায়ার মাসে 10th এবং 11th হাউসে থাকবে, তো বেটারই বলা যায়। কিন্তু বলে রাখি, এটা কিন্তু অ্যাকচুয়ালি থাকলেও সে খুব একটা ফলপ্রসূ ফল কিন্তু দিতে পারবে না যদি খুব ভালো দশায় না থাকেন। কারণ 5th হাউসের লর্ড ন্যাচারাল 8th হাউসে বসে আছে এবং গতি অত্যন্ত কমে এসছে। এবং জুন মাসের শেষের দিকে গিয়ে বৃহস্পতির গতি কিন্তু 5 মিনিটের নিচে নেমে যাবে। তো তার ফলে আপনার সমস্ত কাজের মধ্যে একটা স্লোনেস এসে যাবে, সমস্ত কাজ খুব ধীরে ধীরে হবে, 2-3 বারে হবে, শনিও বকরি হয়ে যাবে। তো সব কিছুর মধ্যে একটা যে একটা স্পিড এসছিল, সেই স্পিডটা কিন্তু অলরেডি কমতে শুরু করে দিয়েছে। সেটা জুন মাসের 15-20 তারিখের পর থেকে কিন্তু আরও কমতে শুরু করবে। জুন মাসের মোটামুটি মিড থেকে, অর্থাৎ রবি যখন মিথুন রাশিতে প্রবেশ করবে আষাঢ় মাসে, সেখান থেকে মোটামুটি আষাঢ় এবং শ্রাবণ এই 2 মাস, অর্থাৎ মনসা পুজো পর্যন্ত। মনসা পুজো 2 দিন আগেই অ্যাকচুয়ালি শ্রাবণ মাস বড় হয়, তো তার 2 দিন আগেই রবির ট্রানজিশন হয়ে যায় অ্যাকচুয়ালি সিংহ রাশিতে। সেই পর্যন্ত সময় প্রত্যেকে সাবধান থাকবেন। কীরকম জায়গায়? নিজের কাজের জায়গায়, নিজের ব্যবসার জায়গায়, নিজেদের আত্মসম্মান যে জায়গায় পোষণ করতে হয় সেই জায়গায়, বিবাহ করার ক্ষেত্রে, কারোর সাথে সম্পর্ক স্টাবলিশমেন্টের ক্ষেত্রে, ফ্যামিলি ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, যতগুলো মোটামুটি আমাদের মেটেরিয়াল লাইফ লিড করতে প্যারামিটার আছে, প্রায় সর্বক্ষেত্রেই চেষ্টা করবেন নিজেকে ঠান্ডা রেখে, শান্ত রেখে কথা বলা। কারণ বেশ কিছু অপমানজনক ইভেন্ট কিন্তু আপনাদের ফেস করতে হবে। তো সেটার জন্য আপনাদের রেসপেক্টিভ মানে দশা এবং ছকের স্ট্রেংথ অনুসারে আপনারা তার জন্য তৈরি থাকুন সেটার উপরে। যাদের এই মুহূর্তে 7.5 চলছে তারা কিন্তু ফিজিক্যালি আরও সুস্থতা অবলম্বন করবে এবং পেটের দিকে, বিশেষ করে আপার এবং লোয়ার অ্যাবডোমেনের ক্ষেত্রে খুব নজর দেবেন এ সময়। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে 31 তারিখ মানে মে মাসের একদম শেষ দিক থেকে 4 তারিখ পর্যন্ত এই সময় ফাইন্যান্সিয়াল জায়গা আপনাকে বেটার দেবে। আপনার হাতে টাকা পয়সা আসবে, লং টার্মে ইনভেস্ট করতে পারেন। ভুলেও শেয়ারে ইনভেস্ট করবেন না। 9th হাউসে রাহু আছে, আপনাকে কিছুটা ধর্মভ্রষ্ট করে ছোটোখাটো লাভের দিকে হয়তো নিয়ে যেতে পারে, কিন্তু লং টার্মে কিন্তু খারাপ ফল দেবে, দয়া করে করবেন না।
বা করলেও খুব অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে তারপরে করবেন। বন্ধু বান্ধবদের সাথে সহচর্যের সময়টা কিন্তু বেটার কাটবে। 5 থেকে মোটামুটি 7 তারিখ প্রায় রাত পর্যন্ত এই সময়টা এই মাসের প্রথম নেগেটিভ টাইম। এই সময়টা কিন্তু হেলথের দিকে খুব নজর দেবেন। আমি যে হেলথের পোর্শনগুলো বললাম সেগুলো তো অবশ্যই নজর দেবেন। যাদের ক্রনিক কিছু হেলথের প্রবলেম আছে তারাও কিন্তু সেই জায়গাগুলোকে উপেক্ষা করবেন না ভুলেও। আর উত্তেজিত হবেন না কোনোভাবে, তাহলে কিন্তু মাথার দিকেও ব্লাড সার্কুলেশনে এফেক্ট করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার চোখেও এফেক্ট হতে পারে, বিশেষত বাম চোখে এফেক্ট হতে পারে, মাথার বাম দিকে এফেক্ট করতে পারে। আর এই সময়টা কিছু ক্রয় বিক্রয় করবেন না, শান্ত থাকবেন। 7 তারিখ একদম রাতের দিক থেকে 11 তারিখ পর্যন্ত এই সময়তে আপনি সারা মাসের বা বলতে পারেন পরবর্তী 6 মাসের জন্য একটা আত্মোপলব্ধি বা সেলফ ইন্ট্রোস্পেকশন করে রাখবেন। আমি তো প্রত্যেক মাসে যদি সুস্থ থাকি এবং জীবিত থাকি আমি চেষ্টা করব আমার কাজ করার, দুটোই খুব আনসার্টেন। সুতরাং আপনারা প্রত্যেকে অন্তত জানুয়ারি মাসের এন্ড পর্যন্ত চেষ্টা করবেন নিজেদের সুস্থ রাখার এবং পারিপার্শ্বিক অবস্থাতেও যাতে সুস্থ থাকে। শুধু নিজে সুস্থ থাকাটাই একমাত্র কাজ নয়, সুস্থতা বজায় রাখাটাও খুব বড় কাজ, সেটুকুও করবেন দয়া করে। এবং তার জন্য আত্মোপলব্ধি করাটা খুব প্রয়োজন। 12 তারিখ থেকে 14 তারিখ এই মাসের সিংহ লগ্নের জন্য সব থেকে ভালো টাইম আছে। এই টাইমে কিন্তু মানি আসবে, মানির একটা ফ্লো আসবে। এবং সিংহ লগ্নের আমি বারবার একটা জিনিস বলে রাখি, সিংহ লগ্নের যে মানি না, প্রচুর মানি তারা কামাতে পারে যদি একটু ভালো দশা পায়, যদি তারা চেষ্টা করে। অধিকাংশ সিংহ লগ্নের লোকেরা সেটা করেন না, এটা হচ্ছে প্রথম কথা। কারণ স্যাটার্ন তাদের 6th এবং 7th হাউসের লর্ড, তারা খুব অল্পে সন্তুষ্ট হয়ে যান, তারা ওইসব দিকে যান না। শনি যদি কোনো কারণে ম্যালোফিক থাকে বা ব্যাড পজিশন থাকে এবং মঙ্গল যদি ব্যাড পজিশন থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে লোভ এবং মানে এক ধরনের নিজের মানে এক ধরনের বা করানো এই ধরনের প্রতিপত্তি কিন্তু থাকে। এমনি সিংহের মধ্যে একটুখানি হ্যাঁ হ্যাঁ করা লোক সবসময় তারা পছন্দ করে, যে একটু নিচের দিকে থাকবে এবং হ্যাঁ হ্যাঁ করবে, তাহলে আমি খুব খুশি হয় আর কি। এরা না শোনা লোকেরা পছন্দ করে না, রাজার প্রকৃতি তো পছন্দ করেন না। কিন্তু তবুও বলছি যে এনাতে সবসময় সন্তানদের সাথে সম্পর্ক সারা জীবন ভালো থাকা উচিত, কারণ এরা অর্থ যথেষ্ট আয় করতে পারে, ক্যাপাসিটি আছে। 2nd হাউস বুধের আছে, 11th হাউস বুধের আছে, মানি এদের থাকে সারা জীবন, খুব যদি ছকে অ্যাবারেশন না থাকে। এদের প্রবলেম যেটা হয়, এরা সারা জীবন মানুষকে ডমিনেট করতে থাকে এবং ডমিনেশন করতে করতে একটা জীবনে মোটামুটি আমি দেখেছি 57-58 বছরের পর থেকে না এরা খুব একা হওয়া শুরু হয়ে যায় এবং ভীষণ লোনলি হয়ে যায়। এবং যখন তাদের আর অর্থ উপার্জনের প্রথম দিকে হ্যাঁ হ্যাঁ করা লোকরা তো বন্ধু হন না অ্যাকচুয়ালি, তারা সুসময়ের বন্ধু, তো পরবর্তীকালে তারা সমস্ত কিছু থেকে ডিভয়েড হয়ে যান এবং সন্তানেরাও কিন্তু তাদের ওই ছোটোবেলার এই ডমিনেশন এগুলো তাদের মাথায় থেকে যায়। তো তারাও কিন্তু তখন পিতাকে বা মাতাকে খুব একটা ইম্পর্টেন্স পে করে না বা সময় দেন না। তো এই ধরনের আমি ঘটনা আমার এই 20 বছরের এই এক্সপিরিয়েন্স আমি দেখেছি। লট অফ টাইমস আমি এর সাথে যুক্ত হয়েছিলাম ঈশ্বরের আশীর্বাদে। সুতরাং আপনাদের বলবো এটা করবেন না সারা জীবন। কাউকে ডমিনেশন করে কেউ কিছু করতে পারে না, সবাই এক পদ্ধতিতে জন্মায়, এক পদ্ধতিতে মরে যায়। তারপরে তার নির্দিষ্ট রিচুয়াল অনুসারে কাউকে দাহ কার্য করা হয়, কাউকে কবরস্থ করা হয়, কাউকে এমনি অন্যান্য পদ্ধতি আছে সেই পদ্ধতিতে তার সৎকার্য হয়। কিন্তু আমরা একইভাবে আমাদের সোলটা একইভাবে লিভ করে যায় এবং সোলটা ঢোকেও একভাবে। তো বেসিক জিনিসটা বুঝুন কি সবাই সমান, এখানে ডমিনেশন করার কিছু নেই, সবাই সমান মানে সবাই একই পদ্ধতির। কেউ আপনার থেকে বুদ্ধি কম, কেউ বুদ্ধি বেশি, কেউ মোটা কম, রোগা বেশি, এরকম অনেক ডিফারেন্স হবে, ফিজিক্যাল বা ক্ষমতাগত ডিফারেন্স থাকবে। কিন্তু আপনার কাছে কিছু ক্ষমতা বেশি আছে মানে আপনি সেটাকে অন্য মানুষের ওপর ডমিনেট করবেন অন্যায়পূর্বক, সেটা করবেন না কখনো। মনে রাখবেন আমাদের পরম পিতা কিন্তু কারুর পক্ষেও নয়, কারুর বিপক্ষেও নয়, তার কাছে কিন্তু সবাই সন্তান। সুতরাং তিনি কিন্তু কারুর প্রতি পক্ষপাত দুষ্ট নয়। অন্যায় করলে আপনাকে তার ফল পেতেই হবে, সে
সেটা মেটেরিয়ালি পাবেন, কিন্তু ফল তো অবশ্যই পাবেন। তো সন্তানের সাথে সারা জীবন সম্পর্ক, স্ত্রী বা স্বামীর সাথে সম্পর্কটা বজায় রাখবার চেষ্টা করবেন। 15 থেকে 18 তারিখ এই সময়টা আপনি ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক খুব বেটার রাখতে পারবেন। আপনি তাদের রেসপেক্টিভ ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। আপনি ছোটোখাটো ট্রিপে আপনি যেতে পারবেন, এই সময় স্পিরিচুয়াল কোনো ট্রিপে আপনার জন্য বেটার সময় আছে। 18 তারিখ রাতের থেকে 21 তারিখ পর্যন্ত আপনি কিন্তু নিজের পরিবারের মধ্যে শান্তিতে থাকতে পারবেন। মায়ের স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন। এ সময় মা বা মাতৃতুল্য যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তাদের স্বাস্থ্যের ব্যাপারে নজর দেবেন। 21 তারিখ রাতের থেকে 25 তারিখ পর্যন্ত এই মাসের দ্বিতীয় ভালো সময় আছে, অত্যন্ত ভালো সময়। মানি আসবে, হায়ার এডুকেশনের জন্য ভালো যোগ আছে, কাজের জায়গা বেটার আছে, কারোর সাথে যদি প্রেম প্রণয়ের সম্পর্ক আছে তার জন্য ভালো আছে, সন্তানদের অগ্রগতির জন্য ভালো আছে, বিদেশে পড়াশোনার জন্য বেটার টাইম আছে। 26 তারিখ সকাল থেকে 7:30 থেকে 28 তারিখ 29 তারিখ প্রায় ভোর নয়, দুপুর 12:30 পর্যন্ত এই সময় কিন্তু খারাপ সময়। এটা মাসের দ্বিতীয় খারাপ সময় বলছি। এই সময় কিন্তু আপনার সাথে কোয়ারেল হতে পারে, কারোর ঝগড়া হতে পারে, শত্রুতা বৃদ্ধি হতে পারে, ব্যাকস্টিয়ার গসিপ হতে পারে, আপনার নামে দুর্নাম হতে পারে। দুর্নাম রবির লোকেরা কখনো মেনে নিতে পারে না, তো কোনোভাবেই নিজের অপমান তারা সহ্য করতে পারে না। তারা কিন্তু ভেহেমেন্টলি প্রোটেস্ট করে দেয় এবং সেখান থেকে তর্ক বা আর্গুমেন্টেশনে তারা জড়িয়ে পড়ে। সেটা থেকে আপনারা সাবধান থাকবেন। যারা ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। আমি বারবার বলেছি যে এই সময়টা কিন্তু একটু খারাপ ফেজ আছে। যে কোনো জিনিসের যদি আপনি একটু মাত্রা যোগ করেন, উল্টো দিক থেকে মাত্রাটা অনেক বেশি প্রতিফলিত হয়ে আপনার মধ্যে আসবে। তো নিজেকে শান্ত রাখবার চেষ্টা করবেন, স্থির রাখা। খারাপ সময় অ্যাকচুয়ালি পরীক্ষাটা হয়, ভালো সময়টা কখন কেটে যাবে বুঝতে পারবেন না। তো পরীক্ষা দেওয়ার জন্য এমন কিছু ব্যাপার নয়, প্রত্যেক বছরই আসে। আপনারা হয়তো অজান্তে অনেক সময় কাটিয়ে দিয়েছেন। এখন অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম অনেক হয়, মানুষ বিভিন্নভাবে অ্যাপ্রিহেন্ডেড থাকে, এই হয়েছে ওই হয়েছে, আবার কাল সর্প, অমুক সর্প, তমুক সর্প, এসব বহু মানুষ প্রশ্ন করে। হ্যাঁ, পৃথিবীর তো 60% মানুষ জানেই না তার হরোস্কোপ কী আছে। তো কি করা যেতে পারে এ সময়? তো তারা নেই বেঁচে, দিব্যি আছে, ওসব অত চিন্তা করবেন না। আমি নিজে বলছি অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম বেশি দেখবেন না, দেখলে আপনার মাথা খারাপ হবে কিন্তু, কারণ সাবজেক্টটা অনেক ক্রিটিক্যাল। অ্যাকচুয়ালি প্রচুর পড়াশোনা করবার দরকার হয়। তো সেটা আপনাকে যিনি বলছেন তিনি বলছেন একরকমভাবে, আপনি শুনছেন আর একরকমভাবে, আপনি বুঝছেন আর একরকমভাবে। তো তিনটের মধ্যে এত বিস্তর গ্যাপ হয়ে যাবে, তার রিফ্লেকশনটা আর একরকম হবে। তো সেটা করবেন না দয়া করে। 29 তারিখ 12:30 পর থেকে 1 তারিখ পর্যন্ত এই সময় আপনি কাজের জায়গায় খুব আপনার অনেকটা স্ফেয়ার বাড়বে। ওয়াইফের সাথে, বিশেষত আমি হাজব্যান্ড মানে জাতকদের ক্ষেত্রে বলছি, ওয়াইফের সাথে সম্পর্ক বেটার হবে। আপনি কাজের নতুন অপরচুনিটি পাবেন, আপনার পরিচিতি, মেধা এগুলোর বিকাশ হবে। অ্যাজ এ হোল এই সময়টা কিন্তু বেটার আছে। সিংহ লগ্নের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, যাদের প্রেশারের প্রবলেম আছে এবং যাদের কোনো কারণে লিভার এবং প্যানক্রিয়াস অ্যাফেক্টেড আছে, তারা কিন্তু এই মাস খুব সাবধানে থাকবেন, খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর দেবেন এবং সময়ে খাবেন, অল্প খাবেন এবং ডক্টরসের প্রেডিকশন টু দ্য লেটার্স মেনে চলবেন, কোনোভাবে এদিক ওদিক করবেন না এবং নিজেকে শান্ত রাখবেন। শান্ত থাকলে প্রেশারও শান্ত থাকবে। বাইরে থেকে শান্ত নয়, ভিতর থেকে শান্ত থাকা। তার জন্য নাম জপ করাটাই হচ্ছে প্রথম কাজ। সেই লেভেলটার পরে পরবর্তী বিভিন্ন লেভেল আছে, সেইটা আগে অন্তত যারা আগে করেননি তারা করুন, তাহলেই অনেকটা দেখবেন সুফল পাবেন। আজকের আলোচনা শেষ, সেটা হচ্ছে কন্যা লগ্ন সম্পর্কে বলবো। কন্যা লগ্নের ক্ষেত্রে প্রথম বলে দিই, কন্যা লগ্নের ক্ষেত্রে যদি একমাত্র মঙ্গল ম্যালেফেক্টেড না থাকে, আপনাকে একমাত্র বলছি, রাহুর দশায় অন্য ব্যাপার, কেতুর দশায় অন্য ব্যাপার, রাহু কেতু যেখানেই থাক না কেন তাদের দশা ব্যতি রেখে অন্য যে কোনো ভালো দশা যদি আপনি ভোগ করেন, তো কন্যা লগ্নের ক্ষেত্রে যদি একমাত্র মঙ্গল ডিস্টার্ব না হয়, তাহলে সেই ছকের ডিস্টার্ব করার মতন প্ল্যানেট অলমোস্ট আর কেউ নেই। ডিস্টার্ব মানে আমি বলছি খুব খুব গুণগত পরিবর্তন করিয়ে দেওয়া। কন্যা লগ্নের মানুষেরা অত্যন্ত বিচক্ষণ,
বেসিক ক্যারেক্টারে শান্ত, ধীর, স্থির, তারা চিন্তাভাবনা করে কাজ করেন, আবার স্লথও নন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে, লজিক ফ্যাক্টরটা তাদের মধ্যে কাজ করে, তাদের সহ্য শক্তি বা স্থৈর্য তাদের মধ্যে অত্যন্ত একটা ভালো কোয়ান্টামে থাকে। এদের একমাত্র গণ্ডগোল করতে পারে মঙ্গল। আমি দেখেছি একদম স্পেসিফিক যে এই ছকে অন্য যত প্ল্যানেট, দ্বাদশ ভাব রবির থাকা সত্ত্বেও যত প্ল্যানেট যত খারাপ পজিশনে থাক না কেন, একটা লেভেল পর্যন্ত কিন্তু এদের স্থিতিস্থাপকতা এদের মধ্যে থাকে। গণ্ডগোল একমাত্র মার্স করে, এবং মার্স যদি গণ্ডগোল করে এদের ক্যারেক্টারটা পুরো উল্টে যায় তখন। অর্থাৎ তারা অত্যন্ত আর্গুমেন্টেটিভ, তারা কখনো মানে ঘর সংসারের ক্ষেত্রে খুব একটা বেটার জায়গায় যেতে পারেন না, অত্যন্ত স্বাধীন চেতা মনোভাব এবং স্বাধীন চেতা থেকে অত্যন্ত স্বেচ্ছাচারিতা এনে দেয়, এবং তাদের এই মানদণ্ডটা ঠিক থাকে না, তার ফলে এরা ব্যালেন্সটা নষ্ট করে দেয়। এবং উল্টো দিকের লোকও যদি সেরকম হন তাহলে আরও দ্বন্দ্ব বেড়ে যাবে, এবং সেই দান্দিক প্রকৃতির প্রভাব তাদের সারা জীবন সহ্য করতে, এবং কখনো এরা স্টেবিলাইজ হয় না, জীবনের কোনো ফেজে এরা স্টেবিলাইজ করতে পারে না, খুব উত্থান পতনের মধ্যে দিয়ে জীবন যায়, এবং সারা জীবন অলমোস্ট এদের একটা ইকোনমিক তথা একটা আইডেন্টিটি ক্রাইসিসও থাকে আমি দেখেছি। অর্থাৎ এরা বিভিন্ন পেশার সাথে যুক্ত হন, আবার সেখান থেকে বেরিয়ে আসেন, আবার যুক্ত হন, এরকম বহুবার আমি দেখেছি। এক চাকরিতে আমি এরকম মানুষকে 3 বার যোগ করতে দেখেছি, এবং লাস্ট পর্যন্ত তার বস তাকে বলেছেন যে আপনি আর ছেড়ে যাবেন না দয়া করে। মানে তার মালিক এত ভালো ছিলেন, তাকে বলেছেন আপনি আর ছাড়বেন না, আপনার বয়স হয়েছে এখন, আর ছাড়বেন না। এই জিনিস আমি দেখেছি। মঙ্গল খারাপ জায়গায় থাকলে খুব বেটার, ভালো এফেক্ট দেয় না, বাদ বাকি মোটামুটি একটা ছকের গুণগত মান থাকে। এদের মধ্যে অসম্ভব ধৈর্য এবং স্থৈর্য যেটা এদের মধ্যে থাকে। এরা এই সময় অ্যাকচুয়ালি লগ্নপতি 9th হাউসে বকরি আছে, বক্র তো ত্যাগ করে যাবে, এবং ত্যাগ করে যাওয়ার পরে মোটামুটি 6-7 তারিখের পর থেকে কিন্তু এদের সময়টা আস্তে আস্তে বেটার দিতে শুরু করবে। এখন কিন্তু সময় সব ডেডলক হয়ে থাকবে, যত সম্পর্ক আছে, যত রিলেশনশিপ আছে, সেখানে কিন্তু অত্যন্ত নেগেটিভ প্রভাব পড়বে। সম্পর্ক রিভাইভেশনের জায়গা কিন্তু মানে খুব ঠান্ডা মাথায় রিভাইভ করে রাখতে হবে, নাহলে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে, চিরস্থায়ী নষ্ট হয়ে যেতে পারে এই সময়। তো এই সময় আপনি নিজের যে লাক আছে, আমাদের যে 9th হাউস আছে, তার সম্পূর্ণ এফেক্ট আপনি পাবেন। 9th হাউসের লর্ড আপনার শুক্র, সে 8th হাউসে বসে থাকবে রাহু যুক্ত হয়ে, তার ফলে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটু ডিসিশন নেবেন সাবধানে। মাসের মাঝামাঝি সময়ের পর থেকে দেখবেন ভাগ্য আপনার সাথ দেওয়া শুরু করেছে। অ্যাজ এ হোল 7-8 তারিখের পর থেকেই বুঝতে পারবেন সময় কিন্তু আপনার ফেভারে যাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, আপনি তার পূর্ণ এফেক্ট পেতে শুরু করবেন। আমি একটু তারিখগতভাবে আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে 9 তারিখ পর্যন্ত, মাসের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত এই সময় আপনার সন্তানদের প্রতি আপনার আবেশ অত্যন্ত বেশি পরিমাণে থাকবে, যাকে কোনোভাবে প্রেম প্রণয়ের সাথে যুক্ত, যার সাথে তার সাথে সম্পর্ক খুব বেটার থাকবে, বাট বেটারের দিকে যেতে থাকবে এটাও আমি বলতে পারি। বাট চেষ্টা করবেন বিতর্কিত কথা না বলা, কারণ আপনার 2nd হাউসে কেতু রয়েছে, কথার মধ্যে কিন্তু কর্কশতা কমাবেন। আর যদি মঙ্গল খারাপ পজিশনে থাকে, কোনো কারণে অ্যাসেন্ডেন্টে মঙ্গল বসে গেছে, কোনো কারণে 4th হাউসে মঙ্গল বসে গেছে, কোনো কারণে 7th হাউসে মঙ্গল বসে গেছে, কোনো কারণে 10th হাউসে মঙ্গল বসে গেছে, ভেরি কেয়ারফুল। বুধের ঘরে মঙ্গল মানে মিথুন রাশিতে মঙ্গল রয়েছে, তারপরে যদি বকরি অবস্থায় থাকে তাহলে কিন্তু কথাই নেই, খুব নেগেটিভ প্রভাব দিয়ে দেবে কিন্তু। সুতরাং তাদের ক্ষেত্রে বলছি উত্তেজনা প্রশমনের চেষ্টা করবেন। হায়ার এডুকেশনের যোগ আছে, বাইরে এডুকেশনের যোগ আছে, যদি নিতে চান তো সেইটাও নিতে পারেন আপনারা। 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত হেলথ আপনাকে কিন্তু একটু কষ্ট দেবে এই মাসে। হেলথের থেকে সাবধান থাকবেন। এই সময় অযথা কারোর সাথে বিতর্কে জড়াবেন না, বিশেষত যারা, আমি বলছি যারা কোনো কারণে কোনো জায়গায় ভাড়া থাকেন, তারা আপনার যে ল্যান্ডলর্ড আছেন তার সাথে কোনো বিতর্কে অবশ্যই জড়াবেন না, তাহলে কিন্তু সমস্যা করবে। পার্টিকুলারলি বললাম, অন্যান্য জায়গায় তো জড়াবেনই না, এটা কিন্তু স্পেসিফিক বলে দিলাম। বা এমন হতে পারে আপনি ল্যান্ডলর্ড, আপনার বাড়িতে কেউ ভাড়া থাকেন, কোনো আচরণে তার প্রতি আপনি ক্ষুব্ধ, তাকে আপনি বলছেন বিভিন্ন রকম কথাবার্তা, তিনি শুনছেন না, আপনার মনে হচ্ছে, আপনার দিক থেকে বলছি, এই সময়টা কিছু বলতে যাবেন না 5-6 দিন, তারপরে বলবেন।
তাহলে কিন্তু ব্যাপারটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যেতে পারে। সেখান থেকে শত্রুতা আপনার পেছনে হবে, কিন্তু খুব একটা সাপোর্ট পাবেন না, কারণ তারা পাবে না, কারণ 7th হাউসে বৃহস্পতি আছে, তার পূর্ণ আসপেক্ট আপনাকে কিন্তু দিতে থাকবে। 15 থেকে 15 তারিখ বেলার দিক থেকে 17 তারিখ পর্যন্ত এটি আপনার এই মাসের মধ্যে সব থেকে ভালো টাইম আপনার নিজের স্পাউসের সাথে সম্পর্ক ডেভেলপ করার জন্য, আপনার ব্যবসার নতুন বিজনেস শুরু করার জন্য, যেটা আমি বলছিলাম যে এই মাসের সেকেন্ড হাফ থেকে আপনি শুরু করতে পারেন নতুন ব্যবসা, নতুন কোনো ভেঞ্চার আপনার শুরুর জন্য বেস্ট টাইম 15 থেকে 17 আপনি স্টার্ট করতে পারেন। 18 তারিখ শুক্র আপনার 9th হাউসে চলে আসবে, বুধ শুক্র একসাথে থাকবে, রবি 10th হাউসে চলে যাবে, আপনাকে পূর্ণ ফল দেবে নতুন কোনো ভেঞ্চার শুরু করার ক্ষেত্রে। এবং শনিও আপনার 6th হাউসে বসে থাকবে, সুতরাং সে আপনার কিন্তু শত্রু এলিমিনেশন কিন্তু করতে থাকবে, যেমন বৃদ্ধিও করবে যেমন এলিমিনেটও করবে। বাট চেষ্টা করবেন নিজের স্বাস্থ্যের ব্যাপারে নজর দেওয়া। 18 থেকে 20 তারিখ পর্যন্ত এই সময়টা স্ট্রেস বেশি নেবেন না। নতুন কিছু শুরু করতে গিয়ে যেটা স্ট্রেস হয়, যে ফান্ডিং কোথা থেকে আসবে, কি ব্যবসা শুরু করব, এগুলো এখন থেকে বসে প্ল্যান করুন। প্রোগ্রাম আমি প্রায় 15 দিন আগে 18 দিন আগে করে দিচ্ছি, তো এখন থেকে হয়তো 2-4 দিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে। তো এখন থেকে প্ল্যান করুন কী জাতীয় ব্যবসা শুরু করবেন, কোনটা করা ভালো। এই সময়টা যেহেতু এটা খুব ডেড টাইম আছে, বুধ নিজে বকরি রয়েছে এবং শুক্র 8th হাউসে ঢুকবে প্রথম দিকে, এই সময়টা চেষ্টা করুন, মঙ্গল 7th হাউসে ঢুকবে প্ল্যানিং করার জন্য। পরে প্ল্যানিংয়ের ইমপ্লিমেন্টেশনটা করবেন, স্ট্রেস নেবেন না, কারোর সাথে অযথা টেনশানে যাবেন না, শান্ত থাকার চেষ্টা করুন। 21 থেকে 24 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময় আপনার স্পিরিচুয়াল একটা এভলভেশন হবে আপনি, এবং সেই দিকে আপনি এগোতে পারবেন। কোনো পুঁথিপত্র বা সেখান থেকে কোনো মন্ত্র সিদ্ধ করবার এটা অত্যন্ত ভালো সময় আছে। কোনো স্পিরিচুয়াল জায়গায় যাওয়ার জন্য খুব বেটার টাইম আছে। বিবাহের জন্য এই সময়টা অত্যন্ত উৎকৃষ্ট আছে। যারা যদি এই সময়ের মধ্যে কোনো বিবাহের যোগ পান, তারা এই সময় বিবাহ করতে পারেন, বা আগে থেকে স্থির আছে তাহলে বিবাহ অত্যন্ত ভালো হবে। অ্যাজ এ হোল বেটার টাইম আছে 24 তারিখ সকালের পর থেকে 25 তারিখ রাত পর্যন্ত। এই সময়টা কাজের জায়গায় জব অ্যাপ্রিসিয়েশন আপনার আসবে, এবং জবের ক্ষেত্রে আপনি খুব বেটার স্কিল দেখাতে পারবেন, এবং হায়ার অথরিটির কাছে আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, এবং আপনার স্যালারি বা আপনার প্রমোশনাল আসপেক্টের জায়গাও খুব বেটার আছে। 25 তারিখ রাতের দিক থেকে 27 তারিখ পর্যন্ত এই সময়টি আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুব বেটার আছে, করতে পারেন। এবং সেটা যতটা সম্ভব ফটকা জায়গায় পয়সা বেশি করবেন না, বেশি লাগাবেন না, কারণ 8th হাউসে রাহু আছে। ফটকা পয়সা লাগালে আপনার যদি দশার স্ট্রেংথ না থাকে, পয়সা কিন্তু ভ্যানিশড হয়ে যেতে পারে। একটু কম্পারেটিভলি বেটার জায়গায় যারা বিজ্ঞ আছেন তাদের সাথে আলোচনা করে ইনভেস্ট করবেন। বন্ধুদের সাথে কোনো দূরবর্তী স্থানে ভ্রমণে যেতে পারেন এবং খুব আনন্দ উপভোগ করতে পারবেন এই সময়টা। 28 তারিখ এবং 29 তারিখ এই দুটো দিন কিন্তু এই মাসের মধ্যে যদি সব থেকে খারাপ দিন বলেন, তাহলে এই দুটো দিন আছে হেলথ পারপাসে। বিশেষত যাদের এজ একটু হয়েছে তারা কিন্তু হাইপার টেনশনের যাদের প্রবলেম আছে, হার্টে যাদের প্রবলেম আছে, পেসমেকার বসানো বা স্টেইনের বসানো রয়েছে, মোটমাট যাদের শরীরে কোনো ফরেন বডি রয়েছে তারা সাবধানে থাকবেন। কোনো কারণে যদি কারোর দেখবেন হাড়ের বদলে সেখানে স্টিলের পাত বসানো রয়েছে, মানে অর্থোপেডিক জায়গায় প্রবলেম আছে, তারাও সাবধানে থাকবেন। হাঁটু যাদের কোনো কারণে বিকল হয়েছে বা ট্রান্সপ্লান্ট করতে হবে, এরকম মানুষেরাও কিন্তু খুব সাবধানে থাকবেন। ঠান্ডা লাগার যাদের ধাত আছে তারাও কিন্তু সাবধানে থাকবেন। এই সময়টা এসে হল একটু খারাপ আছে, শরীরের দিক থেকে নজর দেবেন, অযথা কিন্তু আপনার এক্সপেন্ডিচার বাড়িয়ে দিতে পারে। এই সময়টা কিছু কেনাকাটা করবেন না, তাহলেই বেটার ফল দেবে। 30 তারিখ আপনার জন্য অত্যন্ত শুভ দিন, এবং এই দিনে আপনি নতুন কিছু শুরু করতে পারেন, এবং সেই শুরু আপনাকে বেটার এফেক্ট দেবে, আপনাকে নতুন অ্যাভিনিউ দেবে, এবং আপনি এগোতে পারবেন। মোটামুটি সেপ্টেম্বর মাসের 4-5 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে একটা স্ট্রেট লাইন প্রোগ্রেস আপনাকে দিতে থাকবে। যদি দশা ভালো থাকে আপনি তার পূর্ণ এফেক্ট কিন্তু পাবেন এ সময়। একটু যদি স্ট্রেনদেন দশা থাকে। শরীরের ক্ষেত্রে আরেকটা জিনিস শুধু বলছি, যারা গর্ভবতী আছেন এ সময়, সেটা কর্কট লগ্নের ক্ষেত্রেও বলছি, যারা অ্যাডভান্স স্টেজে আছেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন, ডক্টরসের নির্দেশ মেনে চলবেন, যেভাবে বলছেন সেভাবে চলবেন। নিজের বুদ্ধিটা বেশি অ্যাপ্লাই করতে যাবেন না, যদি আপনি নিজে ডাক্তার না হন তো। আর
ভেহিকেলের ক্ষেত্রে চলাফেরা করবেন খুব সাবধানে। অল ওভার দ্য মান্থ আমি বলছি, অলরেডি আমি আজকে রেকর্ড করছি 12 তারিখ, সময় কিন্তু শুরু হয়ে গেছে, হ্যাঁ, শুক্র অলরেডি ক্রস করে গেছে। তো ভেহিকেল যারা জোরে চালান বা কোনো কারণে যদি কোনো রকম মানে আইন লঙ্ঘন করে ভেহিকেল চালান, তাহলে কিন্তু প্রবলেম করবে। ভেহিকেল থেকে কিন্তু দুর্ঘটনার যোগ আপনারা শুনতে পারবেন বিভিন্ন জায়গা থেকে। ভগবান করুন যেন না শোনে, সেটাই বেটার, কিন্তু যোগ আছে, সাবধান থাকবেন এই সময়টা। অ্যাজ এ হোল কন্যা লগ্নের ক্ষেত্রে জুন মাস কিন্তু মানে ব্লেসিংস আছে, এবং হাফ অফ দ্য মান্থের পর থেকে কিন্তু বেটার ফল দেবে। সেটা মিথুন লগ্নের ক্ষেত্রেও আমি বলেছি, হাফ অফ দ্য মান্থের পর থেকে কিন্তু বেটার ফল দেবে। আমি এবার রাহুর দশা নিয়ে লাস্ট একটা প্রশ্ন বলে দিই। বহু মানুষ রোজ ফোন করে বিভিন্ন রকম কথা বলেন। আপনাদের একটা কথা আমি বলে রাখি, আমার সাথে যখন কোনো বিষয়ে কথা বলবেন, রেফারেন্স টেনে কথা বলবেন না। আমার রেফারেন্স টানতে পারেন, অন্য কারোর রেফারেন্স কখনো দেবেন না। আমি বিশেষ কাউকে খুব একটা চিনি না, আমার চেনার কোনো প্রয়োজনও নেই কাউকে। আমি আমার গুরু এবং কিছু মুষ্টিমেয় মানুষ ব্যতী রেখে আমি খুব একটা আমার পরিচিতি নেই। আর নাম্বার 2 হচ্ছে, আমি যেভাবে শাস্ত্র পড়ে যেভাবে অ্যাস্ট্রোলজি শিখেছি, রাহুর দশা হচ্ছে আপনার জীবনের সেই দশা যেই দশায় আপনি বিগত জন্মে যেখানে রাহু শেষ করেছেন, মনে করুন আপনি বিগত জন্মে রাহুর দশা শেষ করেছেন 45 বছর বয়সে, তারপরেও আপনি 30 বছর বেঁচে ছিলেন, 75 বছর বয়সে আপনার বিগত জন্ম শেষ হয়েছে। তো আপনার প্রারব্ধ কর্ম অনুসারে আবার আপনি মনুষ্যজনই পেয়েছেন, এবং আপনার দশা স্টার্ট হয়ে, দশা কন্টিনিউয়েশন হয় সবসময়। তো আপনার দেখা গেল যে শনির দশার শেষ বা বুধের দশা থেকে আপনার দশা শুরু হলো, বা শনির দশা থেকে মনে করুন শনি বুধ মিলিয়ে আপনি একটা 22 বছরের দশা পেলেন। তো তারপরে কেতুর দশা পাবেন 7 বছরের। তো কেতুর দশা এই যে ফেজটাতে, ওই যে বিগত জন্মের যে রাহুর দশার পরে যে কাজগুলো করেছেন, যেগুলো ন্যায় অন্যায় ভালো মন্দ আমাদের যেভাবে চলে, সেই দশার ফল, এবং ইহজন্মে আপনি শনির দশা এবং বুধের দশায় যে ভালো মন্দ কাজ, তার রেজাল্ট্যান্ট এফেক্ট পাবেন। এবার ইহজন্মের রেজাল্ট্যান্ট এফেক্টের ফল আমরা দেখতে পাই, হাত দেখলে বা ছক দেখলে দেখা যায়। কিছু কিছু মানুষের যারা পামিস্ট্রিটা করতে পারেন, মোটামুটি সব থেকে কঠিন কাজ হচ্ছে পামিস্ট্রি করা। মাথায় রাখবেন, দুটো যমজ বাচ্চার হরোস্কোপ একরকম হবে। যদি একই হসপিটালে জন্মায়, দুই ভাই বোন জন্মালো, ভাই ভাই জন্মালো, বোন বোন জন্মালো, একসাথেই একরকম হবে, 19-20 এফেক্ট হয়। কিন্তু হাতে দেখবে দেখা যাবে বিস্তর এফেক্ট, এবং তাদের জীবনেও দেখা যাবে বিস্তর এফেক্ট। একজন হয়তো কোনো একটা প্রফেশনে, আরেকজন আরেকটা প্রফেশনে রয়েছেন, স্বভাব চরিত্র সব দিক থেকে বিস্তর প্রভেদ। কেন এত প্রভেদ হয়? দুটো মানুষের এক স্থান কাল এক হওয়া সত্ত্বেও টেন্টেটিভলি কাল ডিফারেন্স আছে। এইটুকু ডিফারেন্সের জন্য এত ডিফারেন্স হয় তার হাতের জন্য। দুটো ডিফারেন্ট সোল আছে ওখানে, দুটো ডিফারেন্ট সোলের দুটো প্রারব্ধ কর্ম আছে, সেই কর্ম অনুসারে ফল হয়। তো রাহুর দশায় যে ফলটা হয় সেটা অনেক সময় আনপ্রেডিক্টেবল ফল হয়, কারণ আমরা সব হাতে কিন্তু, আমি যেহেতু পামিস্ট্রিটা করি একসাথে, তো সব হাতে কিন্তু একরকম রিফ্লেকশন পাওয়া যায় না, প্রারব্ধ কর্মের ফল পাওয়া যায় না। অনেক সময় বলাও উচিত নয়, কারণ সেগুলো থেকে বিতর্ক সৃষ্টি হতে পারে। বহু মানুষই সত্যিটা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকেন না। তার দরুন কি হয়, এই প্রেডিকশন করার সময় অনেক অনেক ক্ষেত্রে কিছু ভুলচুক হয়, এটা খুব স্বাভাবিক হওয়াটা। তো বহু মানুষ প্রশ্ন করেন, পিন পয়েন্ট প্রশ্ন করেন এই সময় এটা, তো প্রারব্ধ কর্ম অনুসারে এই ফলটা দেবে। রাহুর দশা প্রেডিকশন করা খুব কঠিন কাজ। আমি নিজে যখন রাহুর দশা ভোগ করেছি, তো আমি নিজে খুব ভালো করে জানি যে আমাকে কী টাইপের পীড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ইনস্টেড অফ আমার নিজের হরস্কোপটুকু তো আমি নিজে রিড করতে পারি, নিজেকে তো জানি আমি কীরকম, অন্য লোককে মিথ্যা কথা বলতে পারি, নিজেকে তো মিথ্যে বলতে পারবো না। তার সাথে আমার গুরু ছিলেন তখন সাথে, একসাথে সর্বক্ষণ তার সহচর্যে ছিলাম। সুতরাং তা সত্ত্বেও রাহুর দশা এতটা মানে মানে আনপ্রেডিক্টেবল হয়ে যায়, সেক্ষেত্রে সমস্যা হয়। বা কেতুর দশা বা শুক্রের দশা, এই তিনটে দশায়, কিছু ক্ষেত্রে মঙ্গলের দশাও অ্যাসার্টেন করাটা মুশকিল হয়। রাহু কেতুর দশায় কিন্তু এক্সট্রিমলি অ্যাসার্টেন করা মুশকিল হয়, তার জন্য গণনার ক্ষেত্রে কিছু ভুলচুক হয়। এরকম মানুষের সবসময়
কোনো একজন নির্দিষ্ট অ্যাস্ট্রোলজার যাকে তিনি বিশ্বাস করেন তার সাথে অন্তত 2-3 বছর কনস্ট্যান্টলি যোগাযোগ রাখা উচিত, তাহলে তিনি তার ছকের এবং হাতের ট্রেন্ডটা বুঝতে পারেন। বুঝতে পেরে তখন প্রেডিকশানটা করা অনেক সহজ হয়। অ্যাস্ট্রোলজিটা এত সোজা জিনিস নয়, এটা ম্যাজিক নয়, বা এটা একটা যা খুশি বলে দিলাম একটা মিলে গেল হয়তো দুটো মিললো না, এভাবে হয় না কিছু। একটা কন্টিনিউয়াস প্রসেস আছে এখানে, তো সেটা দয়া করে করবেন। আশা করি আমি বলতে পেরেছি যতটুকু সময় অ্যালোটেড আছে। ভালো থাকবেন প্রত্যেকে। আমি চেষ্টা করছি পরের পোর্শনটাও আপলোড করে দেওয়ার। নমস্কার।